হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতে যাচ্ছি ভাই কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট টপিক ভাই, যেটার নাম হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। সো এখান থেকে প্রতি বছরই হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে এইচএসসি তে আসলে কোয়েশ্চেন থাকে। ইভেন কি তোমার হচ্ছে ভাই অ্যাডমিশন টেস্টে মেডিকেল হোক, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হোক, সেটাতে কোনোটাতেই বাদ যায় না। তো আমি আশা করতেছি যে আমরা দ্রাব্যতার গুণফল এই লেকচারটা দেখার আগে তুমি নিশ্চয়ই আমরা যে অলরেডি গত এই দ্রাব্যতা নিয়ে যে লেকচারগুলো দিয়ে আসছি আমি, সেটা তুমি এগুলো দেখে আসছো, এটা আমি আশা করি, আমি তো ধরে নিচ্ছি জিনিসটা। হ্যাঁ, এরপর থেকে আমরা চলো স্টার্ট করতেছি। তাহলে প্রথম কথা ভাই, দ্রাব্যতার গুণফল যেটা আছে এটা খুবই ইজি একটা টপিক ভাই, যেটা তুমি বুঝতে পারো। আমি তোমার খুব ইজি প্রসিডিউরেও সেটা বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে দ্রাব্যতার গুণফল যেটা আছে ভাই, এটার ইংলিশ নাম হচ্ছে ভাই তোমার সলিবিলিটি প্রোডাক্ট। কারণ আমরা যখন দ্রাব্যতা পড়ছিলাম তখন আমরা দেখছিলাম দ্রাব্যতার ইংলিশ ছিল সলিবিলিটি, আর গুণফলের ইংলিশ হচ্ছে ভাই প্রোডাক্ট। মাল্টিপ্লিকেশনও বলে, প্রোডাক্টও বলে। সো এটাকে আমরা এখানে বলতেছি দ্রাব্যতার গুণফল, অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট বলা হচ্ছে এটাকে। ওকে, আচ্ছা। তাহলে আমি তোমাকে একটা বিক্রিয়া দিয়ে এক্সাম্পল দেখাই, একটা বিক্রিয়া দিয়ে স্টার্ট করি। ধরো ভাই তোমার কাছে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিভাবে ভাঙবে ভাই। অ্যালুমিনিয়াম অক্সাইডটা ভাঙবে হচ্ছে তোমার, দেখো এখানে কিভাবে ভাঙবে আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে ভাঙবে 2 অ্যালুমিনিয়াম 3+ আর 3 অক্সিজেন 2- আকারে। খেয়াল করে দেখো না, কারণ অ্যালুমিনিয়াম 2 আছে তাহলে 2টা আগে চলে আসবে, আর অক্সিজেনের এখানে 3 আছে তাহলে 3টা আগে আসছে। আর অ্যালুমিনিয়ামের চার্জ দেখো এখানে কত, 3 আছে না, তাহলে +3 হয়ে যাবে। আর অক্সিজেনের দেখো এখানে 2 আছে তাহলে এটা -2 হয়ে যাবে। অথবা তুমি চাইলে আরেকটা এক্সাম্পল দিয়েও চিন্তা করতে পারো আর সহজ করে, যেমন HCl। HCl ভাঙলে কি হয় ভাই, HCl যদি দেখো যদি ভাঙে তাহলে সেটা কনভার্ট হয়ে তোমার হচ্ছে ভাই H+ এবং হচ্ছে তোমার ভাই Cl- আকারে। ওকে, তাহলে H+টা HClটা কিভাবে ভাঙছে, H+ এবং Cl-, কারণ দেখো কেন, কারণ এখানে দেখো হাইড্রোজেনে একটা আছে, ক্লোরিনও একটা আছে, আর এদের একটা চার্জ হচ্ছে +1, একটা চার্জ হচ্ছে তোমার -1। এখানে দেখো অ্যালুমিনিয়াম 2টা আছে, এই জন্য 2L দিছো, কিন্তু এখানে যেটা আছে 3, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জ, আর অ্যালুমিনিয়াম হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, তাই এটা +3 হয়েছে। অক্সিজেনের সংখ্যা এখানে আছে দেখো কয়টা আছে, 3টা, তাই এখানে 3 বসাইছো। আর এখানে 2 হচ্ছে যে অক্সিজেনের চার্জ, কিন্তু অক্সিজেন চার্জটা নেগেটিভ হয়, এই জন্য এখানে 2- হয়েছে। কোয়েশ্চেন হচ্ছে ভাই এটা দেখাইছেন কেন এখানে। সো চলো আমরা তাহলে এইটা থেকে একটা জিনিস আমরা এখন মনে রাখার চেষ্টা করব, কারণ এইটা থেকে আমরা হচ্ছে একটা বিক্রিয়া বানাবো। চলো আমরা এটা তো আমরা দুইটা স্পেসিফিক্যাল বিক্রিয়া দেখলাম, চলো আমরা জেনারেল একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি। সাপোজ আমার কাছে একটা জেনারেল বিক্রিয়া আছে। ওই জেনারেল বিক্রিয়াতে ধরো তোমার হচ্ছে ভাই বিক্রিয়কটা হচ্ছে একটা হচ্ছে MP NQ। তাহলে বিক্রিয়কটার নাম কি দেওয়া দেখো তো ভাই, MP NQ, যেখানে এম হচ্ছে মেইন। ধরো এই অ্যালুমিনিয়ামের মতো অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে এম চিন্তা করো, এই যে 2 যেটা আছে এটাকে পি চিন্তা করো, অক্সিজেনটাকে তুমি এন চিন্তা করো, 3টাকে তুমি কিউ চিন্তা করো, এই MP NQ। ওকে, তাহলে এটা যদি এখানে ভাঙে, এটা যদি এখানে ভাঙে কি উৎপন্ন হবে দেখো তো, ওই অ্যালুমিনিয়ামটার মতো হিসাব করে দেখো, খেয়াল করে দেখো এখানে এই এই এম আছে কয়টা, পি সংখ্যক। তাহলে এখানে তোমার হচ্ছে ভাই ফার্স্টে PM দিবা। আর দেখো না এখানে এই L 2টা না, তাহলে এখানে 2 জায়গায় P, তাহলে 2টাকে আগে বসাই, তাহলে এরকম Pটাকে তুমি আগে বসাইছো। আবার এই যে অ্যালুমিনিয়ামের চার্জটা কোথায় থাকতো, অক্সিজেনের পরে, সেম ভাবে M এর চার্জটা কোথায় থাকবে, N এর পরে, তাহলে সেটা Q। তো আমি ধরে নিচ্ছি এটা Q+। তারপর প্লাস দিবা, N আছে কয়টা, Q সংখ্যক, তাহলে এখানে Q দাও, আর এখানে N দাও। N এর চার্জ কত হবে দেখো, অক্সিজেনের চার্জ এই পাশে থাকতো, তাহলে N এর চার্জ থাকবে এই পাশে P, তাহলে এটা হচ্ছে P- হবে। একটাকে প্লাস দিছো বলে আরেকটা কি হয়ে গেছে তোমার এখানে মাইনাস হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো গত লেকচার হচ্ছে আমরা দ্রাব্যতা পড়ছিলাম, তো দ্রাব্যতা কি ছিল দেখো তো, দ্রাব্যতা ছিল আমরা সবসময় দ্রাব্যতাকে কোথায় হিসাব করতাম, সম্পৃক্ত দ্রবণে। খেয়াল করে দেখো, আমরা দ্রাব্যতাকে অলওয়েজ কোথায় হিসাব করতাম ভাই, সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে। তাহলে একটা জিনিস দেখো, আমরা যেহেতু দ্রাব্যতাকে হিসাব করতাম সম্পৃক্ত দ্রবণে, তাই দ্রাব্যতার গুণফল মানে এটা মানে কি, দ্রাব্যতাগুলোরই তো গুণফল। তাহলে দ্রাব্যতাকে যেহেতু আমরা সম্পৃক্ত দ্রবণে হিসাব করি, দ্রাব্যতার গুণফলটাও আমরা কোথায় হিসাব করবো ভাই, সম্পৃক্ত দ্রবণে। তাহলে এখান থেকে আমরা কিছু পয়েন্ট নোট ডাউন করে রাখি। দ্রাব্যতার যে গুণফল আছে এটাকেও আমরা হিসাব করব তোমার সম্পৃক্ত দ্রবণে। এখন তোমার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাই দ্রবণ তো সবসময় সম্পৃক্ত থাকবে না, যদি অসম্পৃক্ত থাকে তখন আমরা কি ইউজ করব। তখন আমরা সেই ক্ষেত্রে ইউজ করি ভাই আয়নিক গুণফল। আমি সব তোমাকে দেখাই দিব। আয়নিক গুণফল, ভাই আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল প্রায় সিমিলার, মানে সূত্রগুলো সিমিলার, জাস্ট এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে দ্রাব্যতার গুণফলকে তুমি ইউজ করো সম্পৃক্ত দ্রবণে, আর আয়নিক গুণফলকে আমরা ইউজ করি অসম্পৃক্ত দ্রবণে।
অসম্পৃক্ত দ্রবণে। আপাতত এতটুকু মনে রাখো, পরে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে শিখলাম দ্রাব্যতাকে আমরা ইউজ করি ভাই সম্পৃক্ত দ্রবণে, তাহলে দ্রাব্যতার গুণফল মানে দ্রাব্যতার গুণফল, তাহলে সেটাও ইউজ হবে সম্পৃক্ত দ্রবণে। আর আয়নিক গুণফল কোথায় ইউজ হবে? তোমার অসম্পৃক্ত দ্রবণে। ওকে, আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই তোমরা জানো সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। সম্পৃক্ত দ্রবণ কি ছিল ভাই? কোনো একটা এই দ্রাবকের মধ্যে ম্যাক্সিমাম যদি দ্রবীভূত থাকে, তাহলে সেটাকে আমরা বলছিলাম সম্পৃক্ত দ্রবণ। তার মানে সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কি? সেখানে যদি তুমি আর এক্সট্রা দ্রব যুক্ত করো, সেটা কি হিসেবে জমা হবে? অদক্ষেপ হিসেবে জমা হবে। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে একটা ম্যাক্সিমাম অবস্থা, মানে যেখানে একটা একটা দ্রাবকের মধ্যে ম্যাক্সিমাম দ্রবীভূত থাকে সম্পৃক্ত দ্রবণে। তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম অবস্থা। হ্যাঁ, সো এটাকে একটু নোট ডাউন করে রাখি আমরা তো এটাকে তারা একটু বক্স করে দিই এখানে। তো এই জিনিসটা আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে কি, দ্রাব্যতাকে আমরা ইউজ করি সম্পৃক্ত দ্রবণে, দ্রাব্যতার গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণে, আর আয়নিক গুণফল হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণে। আচ্ছা, তাহলে চলো আমরা এবার এখানে ফিরে আসি বিক্রিয়াটাতে। আমরা কতদিন দেখছিলাম, যদি এই এমপি এন কিউ যেটা দেখতেছো, এটার দ্রাব্যতা যদি এস হয়, তাহলে এটার দ্রাব্যতা হবে তোমার এখানে পিএস। কারণ দেখো এটার 1 মোল আছে, তাহলে এস হয়েছে এখানে, এটার হচ্ছে পি মোল, তাই এটা হচ্ছে পিএস। আর এটার দ্রাব্যতা হবে তোমার এখানে কিউএস, কারণ দেখো এটার 1 মোল, এটার পি মোল, এটার কিউ মোল, তাহলে এটা কিউএস হয়ে গেছে এজন্য। আর এটা কত হয়ে গেছে তোমার এখানে? পিএস হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা আরো জিনিসপত্র দেখার চেষ্টা করি। যেমন তুমি যদি এটার জন্য লিখতে চাইতা, ফার্স্টেরটার জন্য, তাহলে এটা কি হতো? এটা এস হইলে এটা 2s, এটা 3s। আর এখানে এটা এস হইলে এটাও এস, এটাও এস। কেন? দেখো এটা 1 আছে বলে এস হয়েছে, 2 আছে বলে 2s হবে, 3 আছে বলে 3s হবে, 1 আছে এস, 1 আসলে এস, 1 আছে এই জন্য এস হয়েছে এখানে। ওকে, আচ্ছা, তারপর এখানে আমাদের সাথে দুইটা টার্মের সাথে আসলে পরিচিত হইতে হবে। সেটা হচ্ছে কি ভাই, আমরা একটা জিনিস আছে যাকে আমরা বলি মোলার ঘনমাত্রা। একটা জিনিস আছে যাকে আমরা কি বলি ভাই? মোলার ঘনমাত্রা। এই মোলার ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাই? মোলার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করি তোমার হচ্ছে এরকম, দেখো সাপোজ তুমি যদি ধরো এটার মোলার ঘনমাত্রাকে লিখতে চাও এমপি এন কিউ, তাহলে এটার মোলার ঘনমাত্রাকে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিবা আর এমপি এন কিউটাকে লিখে দিবা। তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে ভাই এটার মোলার ঘনমাত্রা। তারপর তুমি যদি এটার মোলার ঘনমাত্রাকে লিখতে চাও, তখন তুমি কি লিখবা? এটার মোলার ঘনমাত্রাকে লিখবা তুমি এম কিউ প্লাস, কারণ দেখো এটা মানে কি শুধু এম কিউ প্লাস, তাহলে এই এম কিউ প্লাস লিখার পরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তারপর তুমি যদি এটার মোলার ঘনমাত্রাকে লিখতে চাও, তাহলে তুমি কি লিখবা? এটার মোলার ঘনমাত্রাকে লিখবা তুমি এন পি মাইনাস। তো মোলার ঘনমাত্রাকে জাস্ট আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? থার্ড ব্র্যাকেট দিয়ে। এই যে মৌলটাকে লিখি, এই মৌলটাকে লিখছি ভাই, এটা তো মৌল সংখ্যা, এটা কিন্তু মৌল না। পিটা কিন্তু তোমার এখানে মৌল না, পিটা কি বলতো? মৌল সংখ্যা। জাস্ট তুমি মৌলটাকে লিখবা, দেন হচ্ছে ভাই থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, সেটাই কি হয়ে যাবে? তোমার মোলার ঘনমাত্রা হয়ে যাবে। আরেকটা জিনিস আছে ভাই, সক্রিয় ভর। সক্রিয় ভর ভাই, সক্রিয় ভর জিনিসটাকে চলো একটু বুঝাই দিই আমি। সক্রিয় ভর জিনিসটা হচ্ছে যে, ধরো তুমি যদি এই এমপি এন কিউ এর সক্রিয় ভর লিখতে চাও, তাহলে ফার্স্ট অফ অল তুমি আগে এমপি এন কিউ এর মোলার ভর লিখবা। এরপরে ওই এমপি এন কিউ এর দেখো তো মোল সংখ্যা এখানে কত? 1 না? যত মোল সংখ্যা সেটাকে তুমি পাওয়ার হিসেবে লিখবা। এটাই হচ্ছে তোমার সক্রিয় ভর। তাহলে যেমন দেখো এই এম কিউ, এই আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এই এম কিউ প্লাসের সক্রিয় ভর কত হবে, তখন তুমি আগে এই এম কিউ প্লাসের মোলার ভরটাকে লিখবা। লিখার পরে দেখো তো এখানে এই এম কিউ প্লাসের মোল সংখ্যা কত ছিল? পি ছিল না? তাহলে এই পিটাকে তুমি পাওয়ার হিসেবে লিখবা। তারপর সাপোজ ধরো তুমি এই এনপি মাইনাস এটার সক্রিয় ভর বের করতে যাচ্ছ, তাহলে আগে এনপি মাইনাসের মোলার ঘনমাত্রাকে লিখবা, অর্থাৎ এনপি মাইনাস লিখবা। দেন ওই যে এনপি মাইনাস আছে যেটা, এটার যে মোল সংখ্যা কিউ, সেটাকে তুমি এখানে পাওয়ার হিসেবে লিখবা। এটাই হচ্ছে ভাই সক্রিয় ভর। তাহলে তুমি যদি এখন যদি জানতে চাও যে ভাই সক্রিয় ভর কাকে বলবে, তাহলে তুমি লিখতে পারবে এখান থেকে কি, দেখো তো তুমি বলতে পারবা যে কোনো একটা মৌলের সক্রিয় ভর বলতে বোঝায় ওই মৌলের মোলার ঘনমাত্রার সাথে যদি তুমি যখন মোল সংখ্যাকে পাওয়ার হিসেবে লিখো বা ঘাত হিসেবে যখন লিখে ফেলো, তখন সেটাকে আমরা কি বলি? সেই মৌলের সক্রিয় ভর বলি। তাহলে চলো আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিই এখানে। আমরা চলো এখানে লিখি যে সক্রিয় ভর আসলে কাকে বলে। খুব সিম্পল ভাই, এগুলা কোনো জটিল কিছু না। আমরা সব ম্যাথ ক্লিয়ার করে দিব, কোনো ম্যাথ বাকি থাকবে না। চলো তাহলে আমরা দেখে আসো সক্রিয় ভর কাকে বলবো ভাই। আমরা বলবো এখানে কোনো মৌলের সক্রিয় ভর বলতে বোঝায়, কোনো মৌলের সক্রিয় ভর বলতে বোঝায়
ওই মৌলের মোলার ঘনমাত্রার সাথে মোলার ঘনমাত্রার সাথে যখন মূল সংখ্যাকে পাওয়ার বা ঘাত হিসেবে লেখা হয় ওকে। তাহলে দেখো তো একটা জিনিস, এখানে তাহলে সক্রিয় ভর বলতে আমরা কি বুঝতেছি ভাই? কোনো একটা, সাপোজ আমরা যদি এটাকে চিন্তা করি, কোনো একটা মৌলের সক্রিয় ভর বলতে বোঝায় ওই মৌলের মোলার ঘনমাত্রার সাথে, এই যে মোলার ঘনমাত্রার সাথে ভাই এটার যে মোল সংখ্যা সেটাকে তুমি যদি ভাই পাওয়ার হিসেবে বসাও তাহলে সেটা ভাই সক্রিয় ভর। ভাই কিছুই না ভাই, মোলার ঘনমাত্রার সাথে জাস্ট এটার মোল সংখ্যাটাকে পাওয়ার হিসেবে বোঝাচ্ছ, সেটাই হচ্ছে তোমার ভাই সক্রিয় ভর হয়ে যাচ্ছে। তো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে আমরা যদি এখন সাপোজ চলো এই বিক্রিয়াটাকে আমরা একটু কপি করি, এবং কপি করে আমরা এখন চলো দ্রাব্যতার এই যে গুণফল যে জিনিসটা আছে সেটাকে ব্যাখ্যা করার ট্রাই করি। দাঁড়াও, এটাকে আমরা কপি করলাম, নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই এবং আমরা চলো দ্রাব্যতার গুণফলটাকে ব্যাখ্যা করার এখান থেকে ট্রাই করি। আচ্ছা, তাহলে বেসিক্যালি দ্রাব্যতার গুণফল বলতে কি বোঝাবে? দেখো, দ্রাব্যতার গুণফল। আচ্ছা, তো ভাই দ্রাব্যতার গুণফল কি? এটা ইংলিশ নাম কিছুটা দেখো তো, সলিবিলিটি প্রোডাক্ট না? সো সলিবিলিটি প্রোডাক্টকে তুমি সংক্ষেপে কি লিখি? আমরা এসপি দিয়ে লিখি। হ্যাঁ, তো দ্রাব্যতার গুণফল যেটা আছে সেটাকে আসলে প্রকাশ করা হয় কেএসপি দিয়ে। আচ্ছা, এই এসপি আসছে কোত্থেকে? এসপি আসছে সলিবিলিটি প্রোডাক্ট থেকে। আচ্ছা, তাহলে দ্রাব্যতার গুণফলকে কিভাবে লেখা হয় ভাই? কেএসপি দিয়ে লেখা হয়। এখন দেখো, দ্রাব্যতার গুণফল বলতে তোমাকে কি বোঝাবে? দ্রাব্যতার গুণফল বলতে বোঝাবে এখানে যে উৎপন্ন যে তোমার এখানে যৌগ হয়েছে না, দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যৌগটা ভেঙে এখানে কিছু আয়নে বিভক্ত হয়েছে, তাই না? সরি, এটা পি মাইনাসটা এখানে আসে নাই। হ্যাঁ, এখানে তোমার দেখো তো এই যৌগটা ভেঙে তোমার এগুলো কিসে বিভক্ত হয়েছে? আয়নে বিভক্ত হয়েছে। তো এই আয়নগুলার তুমি যদি ভাই সক্রিয় ভরকে যদি গুণফল আকারে লিখো সেটাকে আমরা তখন বলবো দ্রাব্যতার গুণফল। তাহলে আমরা দ্রাব্যতার গুণফল দেখো, তাহলে এখানে দ্রাব্যতার গুণফলের ফর্মুলা কি হবে? তুমি একটা কাজ করে দেখো, ফার্স্ট এখানে দেখো তো এই যৌগটা ভেঙে এই আয়ন এবং এই আয়নে কনভার্ট হয়েছে, আর এই আয়নগুলার সক্রিয় ভরের যে গুণফল সেটাকে আমরা বলবো দ্রাব্যতার গুণফল। আচ্ছা, তাহলে চলো আমরা একটা জিনিস দেখি। তাহলে এখানে দেখো এই এমপি এন কিউ ভেঙে এগুলো উৎপন্ন হয়েছে। ফার্স্ট আগে এইটার যদি আমরা সক্রিয় ভর লিখতে চাই তাহলে আমরা লিখবো এই এম কিউ প্লাস, আর সক্রিয় ভর মানে এটার মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে চলে যাবে এটা, আর হচ্ছে ভাই এখানে উৎপন্ন হয়েছে তোমার এন পি মাইনাস, আর এটা সক্রিয় ভর মানে মূল সংখ্যাটা পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে আমরা এখানে কি বলবো? দেখো, কোনো একটা যৌগের দ্রাব্যতার গুণফল বলতে বোঝায় যৌগটা যখন আয়নে বিভক্ত হয় তখন সে আয়নগুলোর তোমার হচ্ছে ভাই সক্রিয় ভরের গুণফলকে। তাহলে আমরা এখানে চলো লিখে দিই জিনিসটা। দ্রাব্যতা গুণফলের সংখ্যা কি হবে? কোনো যৌগের দ্রাব্যতার গুণফল বলতে বোঝায় যৌগটি যখন আয়নে বিভক্ত হবে তখন আয়নগুলোর সক্রিয় ভরের গুণফলকে, দেখো মোলার ঘনমাত্রা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে কাকে? সক্রিয় ভরের গুণফলকে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমে একটু করে বলে দিই ভাই, আমি চাইলে দ্রাব্যতাকে আরো কঠিন করে বুঝাতে পারতাম। আমি দ্রাব্যতা গুণফলটাকে এত কঠিন করে বোঝাচ্ছি না ভাই। যতটুকু তোমার দরকার, যত ইজি ভাবে তুমি বুঝতে পারো ততই তোমার জন্য ভালো। কেন তুমি কঠিন ভাবে বুঝতে যাবো ভাই? তোমার তো এখানে জিনিসটা দেখো, তোমার থিওরি বুঝলে হচ্ছে, ম্যাথ বুঝলে হচ্ছে, তুমি কঠিন করে বুঝতে গেলে তোমার নিজের অসুবিধা হবে। সো জিনিসটা হচ্ছে একদম সিম্পল। দেখো ভাই, দ্রাব্যতার গুণফল জিনিসটা কি? কোনো একটা যৌগের দ্রাব্যতার গুণফল বলতে বোঝাবে ওই যৌগটা যখন আয়নে বিভক্ত হবে তখন ওই আয়নগুলার তোমার হচ্ছে ভাই কি ভরের গুণফল? সক্রিয় ভরের গুণফল। দেখো, সক্রিয় ভর মানে এখানে পাওয়ার গুলোর জন্য তোমার এখানে এই মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে এখানে চলে আসবে। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমি যদি এখানে লিখতে চাইতাম, সাপোজ দেখো এখানে যদি আমরা কেএসপি রেট বা যদি সূত্র লিখতে চাইতাম আমরা কি পাইতাম? দেখো তো এখানে ফার্স্ট অফ অল আমাকে একটু করে বলো, এখানে এম কিউ প্লাস যেটা আছে এটা এখানে এই দেখো পিটাকে ছাড়া তুমি চিন্তা করো, তাহলে এটা কিন্তু মোলার ঘনমাত্রা। যে মুহূর্তে তুমি পি দিয়ে দিবা
এটা দ্বারা বোঝাচ্ছে কি বলতো, তোমার সক্রিয় ভর বোঝাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল চলো আমরা এই বিক্রিয়াটার জন্য কেএসপি বের করার চেষ্টা করি। এই বিক্রিয়ার জন্য দেখো তোমার কেএসপি কত আসবে, খেয়াল করে দেখো। এই এম কিউ প্লাস যেটা আছে ভাই, এই এম কিউ প্লাস এটার ঘনমাত্রা কত, পিএস। আচ্ছা, আমরা চলো আগে গুণফলের সূত্রটা আগে লিখি। এম কিউ প্লাস পাওয়ার হচ্ছে পি, এন পি মাইনাস পাওয়ার হচ্ছে কিউ, তারপর দেখো কেএসপি। তো এখানে এম কিউ প্লাস এর ঘনমাত্রা কত ভাই, এই যে এম কিউ প্লাস এটা ঘনমাত্রা দেখো, এখানে দ্রাব্যতা বা ঘনমাত্রা আমরা কত পাইছি, পিএস পাইছি। তাহলে এখানে তুমি পিএস কে লিখো, পাওয়ার উপরে পি আছে। তারপর দেখো এই যে আমরা এন পি মাইনাস এটার ঘনমাত্রাকে আমরা কত পাইছি, কিউএস পাইছি, ঘনমাত্রা বা দ্রাব্যতা। আমরা তো গত লেকচারে এগুলো আলোচনা করে আসছিলাম, ঘনমাত্রা এবং দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণে জিনিসটা সেম হয়। সো এটা আশা করতেছি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। তাহলে আমরা এখানে কি দেখলাম, এম কিউ প্লাস এর দ্রাব্যতা বা ঘনমাত্রা হচ্ছে পিএস, এখানে আমরা পিএস বসাইছি ঘনমাত্রার জায়গায়, পাওয়ার হিসেবে পি আছে। আর এই যে আমার এনপি মাইনাস এটার ঘনমাত্রা হচ্ছে আমার কিউএস, কিউএস কে বসাইছি পাওয়ার হিসেবে, আমরা এখন এখানে কিউ বসাই দিব। তাহলে তুমি এখানে কেএসপি কত পাচ্ছ ভাই, দেখো পি টু দি পাওয়ার পি, পি টু দি পাওয়ার পি, এস টু দি পাওয়ার পি ইন্টু কিউ টু দি পাওয়ার কিউ ইন্টু এস টু দি পাওয়ার কিউ, এটা পাচ্ছ। তাহলে দেখো একটা জিনিস, তুমি এখান থেকে কেএসপি ইকুয়াল কত পাচ্ছ, তাহলে পি টু দি পাওয়ার পি ইন্টু কিউ টু দি পাওয়ার কিউ। আর দেখো এস এগুলো গুণফল আকার আছে না, গুণফল থাকলে কি হয়, পাওয়ারটা যোগ হয়ে যায়, এস ইন্টু পি প্লাস কিউ। সো এগুলো আসলে মনে রাখার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা, তাহলে চলো এই বিক্রিয়াটা যখন সম্পৃক্ত দ্রবণে থাকবে তখন আমরা ইউজ করব কেএসপি। যদি বিক্রিয়াটা যদি এখন সম্পৃক্ত দ্রবণে না থেকে তোমার যদি ভাই অসম্পৃক্ত দ্রবণে থাকে তখন আমরা ইউজ করব আয়নিক গুণফল। চলো আমরা এই বিক্রিয়াটাকে একটু কপি করি। আচ্ছা, আমার কাছে কপি করাই আছে, আমি চলো নেক্সটে যাই, আমি জাস্ট পেস্ট করে দিই এটাকে। হ্যাঁ, তাহলে চলো এখান থেকে আমরা এখন কিছু কনক্লুশন টানার চেষ্টা করি। আচ্ছা, আমাদের প্রথম কনক্লুশন কি হবে ভাই, প্রথম কনক্লুশন আমাদের এখানে হবে যদি এটা আমার কি হয় ভাই, সম্পৃক্ত দ্রবণ হয়, তাহলে আমরা কি ইউজ করব, কেএসপি, এবং এটার জন্য আমরা সূত্র দেখে আসছি অলরেডি। তাহলে দেখো কেএসপি সূত্র কি দেখছো ভাই, কেএসপি সূত্র তুমি দেখছো এই এম কিউ প্লাস এটার উপরে পাওয়ার পি, তারপরে তোমার এন পি মাইনাস, আর এটার উপরে পাওয়ার কিউ, রাইট? এটা আমরা দেখে আসছি অলরেডি। এই যে এম কিউ প্লাস সক্রিয় ভর বলে মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে গেছে, এন পি মাইনাস মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে গেছে। আচ্ছা ভাই, কে আইপি কি হবে? আচ্ছা, প্রথম কথা আগে এই আয়নিক গুণফল আছে না, আয়নিক গুণফলকে তুমি ইংলিশে কি বলো, আয়নিক প্রোডাক্ট বলো। আয়নিক গুণফলকে আমরা কি বলতে পারি, আয়নিক প্রোডাক্ট। তাই এটাকে আইপি দিয়ে প্রকাশ করে। অর্থাৎ আমরা একটু তাহলে এখানেও লিখে দিই জিনিসটা, আমাদের এখানে যে আয়নিক গুণফল এটাকে আমরা প্রকাশ করি কে আইপি দিয়ে, আর দ্রাব্যতার গুণফল যেটা আছে এটাকে আমরা প্রকাশ করি কেএসপি দিয়ে। ওকে, সলিবিলিটি প্রোডাক্ট আর আয়নিক প্রোডাক্ট। আচ্ছা, তাহলে দেখো এই আয়নিক প্রোডাক্ট আছে না ভাই, আয়নিক প্রোডাক্টের ফর্মুলা একদম হুবহু সেম টু সেম হবে। অর্থাৎ এম কিউ প্লাস পাওয়ার হিসেবে পি বসবে, তারপরে তোমার হচ্ছে এন পি মাইনাস, তারপরে এখানে পাওয়ার হিসেবে কিউ বসবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ফার্স্ট অফ অল একটা জিনিস লক্ষ্য করে দেখো, কেএসপি ফর্মুলা যা আয়নিকের ফর্মুলাটাও ঠিক তাই তুমি। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র লক্ষ্য রাখবা ভাই, কেএসপিটাকে শুধুমাত্র তুমি কখন ইউজ করতে পারবা, সম্পৃক্ত দ্রবণে। আমি আবার বলি, কেএসপিকে শুধুমাত্র তুমি কখন ইউজ করতে পারবা ভাই, তোমার দ্রবণটা যদি কি হয়, সম্পৃক্ত হয়। কিন্তু আয়নিক যে গুণফলটা আছে না, আয়নিক গুণফল, এটা যদিও আমরা প্রথমে কি লিখে আসছি দেখো, আয়নিক গুণফল আমরা বেসিক্যালি অসম্পৃক্ত দ্রবণে ইউজ করি। তো আসলে বেসিক্যালি আয়নিক গুণফলটা যে কোনো দ্রবণে ইউজ করা যায়। বেসিক্যালি কি হয় ভাই, আয়নিক গুণফলটা তুমি যে কোনো দ্রবণে ইউজ করতে পারো, কারণ দেখো না সম্পৃক্ত দ্রবণে সূত্র তো সেম এখানে। হ্যাঁ, তাহলে আয়নিক গুণফল যেটা এটাকে আমরা যে কোনো দ্রবণেই আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, আমি তোমাকে জাস্ট ইচ্ছা করেই প্রথমে বোঝার জন্য একদম জাস্ট এটি যেন তুমি ক্লিয়ারলি বুঝতে পারার জন্যই বলে দিয়েছিলাম যে দ্রাব্যতার গুণফল সম্পৃক্ত দ্রবণে, আয়নিক গুণফল অসম্পৃক্ত দ্রবণে। আসলে আয়নিক গুণফলের কথাটা ঠিক না, আমি ইচ্ছা করে ভুলটা করছি যেন তুমি আগে বুঝতে পারো। বেসিক্যালি আসলে আয়নিক গুণফলকে আমাদের যে কোনো দ্রবণে আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, দ্রাব্যতার গুণফল যেটা আছে শুধুমাত্র তুমি সম্পৃক্ত দ্রবণে ইউজ করতে পারবা, আয়নিক গুণফল তুমি যে কোনো দ্রবণে ইউজ করতে পারবা। চলো কিছু ক্রাইটেরিয়া আমরা দেখি, এই ক্রাইটেরিয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখো, খেয়াল করে দেখো, যদি আমার আয়নিক গুণফল কেএসপি থেকে ছোট আসে, খেয়াল করে দেখো আমার আয়নিক কেআইপি যেটা, সেটা যদি আমার দ্রাব্যতার গুণফল থেকে ছোট আসে, একটা জিনিস দেখো তো, দ্রাব্যতার গুণফল তুমি কোথায় ইউজ করতা, সম্পৃক্ত দ্রবণ ইউজ করতা। সম্পৃক্ত দ্রবণ মানে কি, ম্যাক্সিমাম দ্রব দ্রবীভূত আছে। সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে ভাই তোমার
ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দ্রবীভূত আছে। তাহলে তুমি এখানে দেখলা যে যদি তোমার কেআইপি যেটা আছে এটা যদি তোমার কেএসপি থেকে ছোট আসে, অর্থাৎ এই যৌগটার ধরো কেএসপি থেকে ছোট আসছে, এটার মানে কি ভাই? এটার মানে হচ্ছে যে এই যে তোমার যে এখন যৌগটা এটা এখনো ম্যাক্সিমাম অবস্থায় নাই, কারণ কেএসপিতে থাকলেই তো সেটা হচ্ছে যে কি আছে, ম্যাক্সিমাম দ্রবীভূত আছে। তাহলে কেআইপি যদি তোমার কেএসপি থেকে ছোট হয়, এটা মানে হচ্ছে যে কেআইপি যেটা এটা যদি কেএসপি থেকে ছোট হয়, এটার মানে হচ্ছে ভাই তোমার এখনো যে যৌগটা এটা ম্যাক্সিমাম দ্রবীভূত অবস্থায় নাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো কি পড়বে না, এই ক্ষেত্রে কিন্তু কোনো অদক্ষেপ পড়বে না, এই ক্ষেত্রে কোনো কি পড়বে না ভাই, অদক্ষেপ পড়বে না। আচ্ছা, তাহলে যদি তোমার কেআইপিটা কেএসপির ইকুয়াল হয়ে যায়, তাহলে আচ্ছা যদি ম্যাক্সিমাম দ্রবীভূত থাকে তাহলে তো কোনো অদক্ষেপ পড়ে না, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তোমার কি হবে না, কোনো অদক্ষেপ পড়বে না। কিন্তু যদি তোমার কেআইপির ভ্যালুটা কেএসপি থেকে বড় হয়ে যায়, অর্থাৎ আয়নিক গুণফলটা তোমার কি হয়ে গেছে এবার বলো তো ভাই, কেএসপি থেকে বড় হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম দ্রব যেটা আছে সেটা দেখো তোমার এবার জিনিসটা বেশি হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম দ্রব তো কেএসপিতে থাকে, এটা থেকে যদি বেশি হয়ে যায় তাহলে মাস্ট এখানে কি হবে, এখানে তোমার যৌগটার অদক্ষেপ পড়বে। তাহলে চলো আমরা লক্ষ্য করি, তাহলে এই ক্ষেত্রে অদক্ষেপ পড়তেছে না, কিন্তু কেআইপিটা কেএসপি থেকে ছোট, তাহলে এই দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ কেআইপি যদি কেএসপি থেকে ছোট হয় তখন আমরা দ্রবণটারে কি বলবো, অসম্পৃক্ত দ্রবণ বলবো। যদি কোনো কারণে আমার কেআইপি আর কেএসপি সমান হয়ে যায়, তো কেএসপি যখন সমান হয়ে যাচ্ছে, কেএসপি তো তুমি ইউজ করতে পারো সম্পৃক্ত দ্রবণে, তাহলে এটাকে তখন আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। আর যদি তোমার কোনো কারণে কেআইপি যদি কেএসপি থেকে বড় হয়ে যায়, অদক্ষেপ পড়বে, আর যেসব দ্রবণ অদক্ষেপ পড়ে তাদেরকে আমরা কি বলি ভাই, বেসিক্যালি অতিবৃক্ত দ্রবণও বলি, অতিবৃক্ত দ্রবণ। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। সো এই ছকটা মনে রাখবো আমরা, কারণ আমাদের ম্যাথ করতে গিয়ে অনেক আমাদেরকে হেল্প করবে জিনিসটা। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা চলো নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে দিই, এখানে একটা এমসিকিউ তোমাকে দিবে আসলে বেসিক্যালি। তো চলো আমরা এমসিকিউটার জন্য আলোচনা করি একটা জিনিস। আচ্ছা, সেটা টপিকটার আমরা নাম দিই, চলো এটা হচ্ছে কেএসপি এর একক। এটা দিয়ে আসলে অনেক ঝামেলা করে, কেএসপি এর একক। আমি তোমাকে চলো ক্লিয়ার করে দিই জিনিসটা, কেএসপি এর একক নিয়ে কি ঝামেলা হয়। আচ্ছা, সো ভাই ধরো সাপোজ তুমি যদি এখানে চিন্তা করো, সাপোজ যদি আমরা এখানে HCl এর বিক্রিয়াটা চিন্তা করি, সাপোজ ধরো, আচ্ছা ধরো HCl বাদ দিয়ে আমরা যে কোনো কিছু চিন্তা করতে পারি ভাই। AgCl চিন্তা করো, সাপোজ তুমি AgCl চিন্তা করতেছো। AgCl চিন্তা করলে কি হচ্ছে দেখো তো, এখানে AgClটা যখন ভাঙে তখন এখানে তোমার সিলভার আয়ন উৎপন্ন হয় আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তো এখানে যদি অ্যাস হয়, যেহেতু এগুলো 1 1 করেছে তাহলে এটাও অ্যাস হবে। তাহলে এই ক্ষেত্রে কেএসপি তোমার কত আসবে, কেএসপি আসবে এই যে উৎপন্ন আয়ন যেগুলা সেইটার সক্রিয় ভরের গুণফলের সমান। তাহলে এখানে ক্লোরিন আয়ন এটার 1 হবে। কেন 1 হচ্ছে এগুলা, কারণ এদের দেখো তো মোল সংখ্যা কত করে, 1 করে। আচ্ছা, তো এখানে সিলভার আয়নের তুমি হচ্ছে যে ভাই দেখো ঘনমাত্রা কত দেওয়া আছে, S, ক্লোরিনের ঘনমাত্রা S, তাহলে এই ক্ষেত্রে আসবে S স্কয়ার। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো তো, এই S মানে কি ভাই, তোমার দ্রাব্যতা না, দ্রাব্যতাকে আমরা আরেকটা কি বলতাম, মোলার ঘনমাত্রাও বলতাম সম্পৃক্ত দ্রবণে। যেহেতু কেএসপি তাহলে সম্পৃক্ত দ্রবণ। তাহলে এটার একক কি ছিল ভাই, আমরা অলরেডি জানি এটার একক হচ্ছে মোল পার লিটার, এটা আমরা আগে আলোচনা করে আসছি গত লেকচারে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কেএসপি ইকুয়াল টু S স্কয়ার আসছে, তাহলে মোল S এর একক হচ্ছে মোল পার লিটার, আর S স্কয়ারের তাহলে একক কত হয়ে যাবে, মোল স্কয়ার পার লিটার স্কয়ার, অথবা মোল স্কয়ার লিটার ইনভার্স 2 হয়ে যাবে। আবার তুমি চলো আরেকটা বিক্রিয়া চিন্তা করো, সাপোজ ধরো তুমি ক্যালসিয়াম ফ্লোরাইডের বিক্রিয়াটা চিন্তা করো, CaF2। এই ক্ষেত্রে কি হবে যদি আমরা লক্ষ্য করি, Ca2 প্লাস আর এটা হচ্ছে ভাই 2F মাইনাস। তাহলে এটা যদি তুমি S ধরো, এটাও S হবে, কিন্তু এটা 2S হয়ে যাবে, কারণ এখানে 2 আছে। তাহলে যদি এখানে KSP বের করতে চাও, তাহলে এখানে বাবা তুমি ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা দাও, পাওয়ার হিসেবে 1 থাকবে, কারণ এখানে মূল সংখ্যা 1। এখানে ফ্লোরিনের ঘনমাত্রা দাও, কিন্তু পাওয়ার হিসেবে 2 আসবে। কেন, কারণ এখানে তোমার দেখো এই যে ফ্লোরিনের আগে 2 আছে। তাহলে যদি এবার তুমি এখানে বসাও, ক্যালসিয়ামের দেখো ঘনমাত্রা S দেওয়া, আর ফ্লোরিনের ঘনমাত্রা তোমার এখানে 2S দেওয়া, পাওয়ার হিসেবে 2 আছে। তাহলে এখানে কত হবে, 4S³ আসবে। তো S³ মানে কি ভাই, একটার একক হচ্ছে মোল পার লিটার, আর S³ মানে তাহলে হয়ে যাবে তোমার এখানে কত বলো তো, মোল কিউব
লিটার ইনভার্স 3। তারপর আরেকটা বিক্রিয়া চিন্তা করে আসো, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ভাঙে এই ক্ষেত্রে তাহলে আমাদের দেখো ভাই কি হবে, 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 ও 2 মাইনাস। তাহলে এটা যদি এস হয় এটা হবে 2s, এটা হবে তোমার এখানে 3s। তাহলে তুমি যদি এখানে কেএসপি বের করতে চাও তোমার এখানে আসবে অ্যালুমিনিয়ামের সক্রিয় ভরকে গিয়ে গুণ করো, তাহলে স্কোয়ার হয়ে যাবে। কারণ দেখো সক্রিয় ভর মানে মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে উঠে যাবে। আর এখানে অক্সিজেনের ঘনমাত্রাকে লিখো, মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে উঠে যাবে। তাহলে দেখো তো এইবার এক্ষেত্রে কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের হচ্ছে 2s, উপরে স্কোয়ার আছে, অক্সিজেনের হচ্ছে 3s, এটার উপরে কিউব আছে। তাহলে যদি গুণ করো 4 আর এখানে 27, তাহলে 4 এবং 27 গুণ করলে 81 আসার কথা। আমি চেক করে দেখি একটু, 4 ইন্টু 27, সরি 108 আসার কথা। সরি ভাই, আসবে কত 108, 27 এবং 4 গুণ করলে 108। আর দেখো তো এই 108 আসার পাশাপাশি একটাতে আছে তোমার এস স্কোয়ার, একটাতে আছে এস কিউব, তাহলে এটা কত হয়ে যাবে, এস টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তাহলে এটার ইউনিট কি থাকবে, এটার ইউনিট কিন্তু আসবে মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তার মানে দেখো এই বিক্রিয়ার জন্য কেএসপি এর একক হচ্ছে তোমার আসছে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, নিচের বিক্রিয়াটার জন্য আসতেছে সবাই তোমার মোল কিউব লিটার ইনভার্স 3। তা আবার এটার জন্য আসতেছে মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তাহলে প্রথম কথা এখানে দেখো বিক্রিয়া ভেদে কেএসপি এর এককটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে কিন্তু তোমার কেএসপি এর কোনো কি নাই, ফিক্সড একক নাই। তাহলে আমরা এখান থেকে শিখবো যে কেএসপি এর কোনো ফিক্সড একক নেই। তাহলে তোমাকে যদি এমসিকিউতে জিজ্ঞেস করে নিচের কোনটি কেএসপি এর একক, তুমি দাগাবা কোনো একক নেই। কারণ তুমি তো আসলে জানো না একক কোনটা হবে। তোমার বিক্রিয়া ভেদে এককটা একক হইতে পারে। হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ কখনো এমসিকিউতে বেসিক্যালি আসলে জিজ্ঞেস করে জিনিসটা নিচের কোনটি কেএসপি এর একক, তোমাকে হচ্ছে এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, তুমি লিখবা কোনো একক নাই। ওকে, অপশনে কি দেখাবা কোনো একক নেই। কারণ কেন দেখো, কারণ তুমি তো জানো না যে কেএসপি এর আসলে কোন এককটা এখানে হবে, কারণ তোমার তো বিক্রিয়া দেওয়া থাকবে না। কোয়েশ্চনে জাস্ট তোমাকে কি জিজ্ঞেস করবে নিচের কোনটি কেএসপি এর একক। তখন তুমি কি করবে ভাই, যেহেতু তোমার বিক্রিয়া জানা নাই, তার মানে তোমার কাছে পুরাটাই আননোন যে কেএসপি এর একক আসলে কি হবে, তখন তুমি হচ্ছে লিখে দিবা যে কোনো একক নেই। ওকে, আর যদি বিক্রিয়া দিয়ে দেয় তখন তো তুমি বিক্রিয়া থেকে বের করতে পারবা। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো এবার হচ্ছে আমরা দেখে সব থিওরি পড়াইছি, হ্যাঁ আমরা চলো এবার তাহলে ম্যাথ স্টার্ট করি। আচ্ছা, তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখে আসো। ফার্স্টে আমার এখানে দেখো একটা ম্যাথ দিছে, লেড আর্সেনাইড, এটা দ্রাব্যতা হচ্ছে যে এস মোল পার লিটার হলে দ্রাব্যতার গুণফল কত হবে। তাহলে চলো আমরা দেখি। ফার্স্টে আমার যৌগটা দিছে কি, PB3ASO4 লেড আর্সেনাইড। ফার্স্ট অফ অল এটাকে আমাকে ভাঙতে হবে আগে। এটা যদি আমরা ভাঙি দেখো আমরা কি পাবো, এই যে লেড আছে 3টা না, তাহলে 3 PB লিখবা, এখানে 2 আছে তাহলে 2 প্লাস লিখবা, প্লাস 2ASO4, এখানে 3 আছে তাহলে এখানে তুমি 3 মাইনাস লিখবা। ওকে, জাস্ট এই 2টা এটার উপরে চার্জ হয়েছে, এই 3টা এটার উপর চার্জ হয়েছে। আচ্ছা, তারপর এটা যদি তোমার এস হয়, দেখো এটা বলেই দিছে এটা দ্রাব্যতা কত এস, তাহলে অবভিয়াসলি ভাই এটা কত হবে 3s, এটা কত হবে 2s, যেহেতু 2 আছে এখানে। তাহলে বলছে আমাকে দ্রাব্যতার গুণফল কত হবে। তো দ্রাব্যতার গুণফলকে আমরা কিভাবে লিখি, কেএসপি দিয়ে লিখি। কেএসপি ইকুয়াল টু কি, এই যে উৎপন্ন আয়নগুলোর সক্রিয় ভরের গুণফল। তাহলে উৎপন্ন আয়ন কোনটা, একটা হচ্ছে তোমার লেড 2 প্লাস আছে, এটার মোল সংখ্যা 3, তাহলে পাওয়ার হয়ে যাবে 3। আর এটা তোমার ASO4 3 মাইনাস আছে, মোল সংখ্যা 2, পাওয়ার হয়ে যাবে 2। তাহলে এখানে দেখো 3s এখানে বসাবা, কারণ লেডের দেখো তোমার এখানে ঘনমাত্রা কত 3s দেওয়া, এটার উপর পাওয়ার বসাবা 3। তারপর তুমি এখানে বসাবা কত, দেখো তো এখানে এখানে তোমার আছে হচ্ছে যে ভাই ASO4 3 মাইনাস, যেটা এটা হচ্ছে 2s, তাহলে 2s কে এখানে বসাও, পাওয়ার আছে 2। তাহলে কত হয়ে যাবে ভাই, 3 টু দি পাওয়ার 3 মানে 27 s কিউব, আর এটা হয়ে যাবে তোমার এখানে দেখো 4s স্কোয়ার। তাহলে এখানে তোমার কত আসবে, আমরা মাত্র দেখলাম 108 আসে, তো 108 s টু দি পাওয়ার 5। আর এটা ইউনিট কি হবে, একটা s এর একক যদি মোল পার লিটার হয় তাহলে এটার হবে মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তাহলে এখানে কেএসপি এর ভ্যালু হবে এটা। দেখো জিনিসটা বুঝছো কিনা ভাই, ইজি ম্যাথ একদম। তোমাকে যদি বিক্রিয়া দেওয়া থাকে বলে যে কেএসপি বের করো, তখন জাস্ট তুমি বিক্রিয়াটা ভাঙাবা, বিক্রিয়া ভাঙানোর পরে জাস্ট তুমি ঘনমাত্রাটা লিখবে এখানে, আর মোল সংখ্যাটাকে পাওয়ার হিসেবে দিয়ে দিবা। তো এটাই হচ্ছে তোমার এখানে কেএসপি এর আনসার। আশা করি বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা আনসার লিখে দেওয়ার পরে নেক্সট অঙ্কে যাই।
দাঁড়াও, তাহলে চলো আমরা, এটা হচ্ছে আমার আনসার ভাই। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কটাও সিম্পল। দেখো ভাই, নেক্সট অঙ্কে আমার কি বলছে এখানে, বলছে 25°C তাপমাত্রায় CaF2 মানে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল হচ্ছে এত। তো এরপরে তোমাকে হচ্ছে বলছে ওই তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটারে কত, মোল পার লিটারে না কিন্তু, গ্রাম পার লিটারে কত জিজ্ঞেস করছে আমাকে। ওকে, চলো এটা আমরা করি আসো। ফার্স্ট অফ অল দেখো তো এখানে যৌগটা তোমার কি দেওয়া আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এই ক্যালসিয়াম ফ্লোরাইডটাকে আগে ভাঙো। দেখো তো ভাই, ক্যালসিয়াম ফ্লোরাইড যদি ভাঙে তাহলে কি উৎপন্ন হবে, তোমরা সবাই জানো ক্যালসিয়াম 2+ আর হচ্ছে ভাই 2 ফ্লোরিন মাইনাস। তাহলে এটা যদি আমার S হয় তাহলে এটাও আমার S হবে, এটা আমার 2S হবে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে আমার এখানে কি চাইছে, আমার এখানে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। তাহলে চলো আমরা দ্রাব্যতা গুণফলটাকে লিখি। তাহলে KSPর আমরা সূত্র কি লিখবো ভাই, KSPর সূত্র লিখবো আমরা ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা পাওয়ার 1, ফ্লোরিন আয়নের ঘনমাত্রা পাওয়ার বসবে 2। আচ্ছা, তাহলে দেখো KSPর ভ্যালু অলরেডি দেওয়া আছে। আচ্ছা, আমাকে চাইছে কি দেখো তো, এই যে ওই তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা চাইছে, এই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা, অর্থাৎ আমাকে S এর ভ্যালু বের করতে হবে, রাইট? কারণ দ্রাব্যতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, S দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার দ্রাব্যতা গুণফল দেওয়া কত, 3.4 ইন্টু 10^11। ক্যালসিয়ামের এখানে S দেওয়া, এটার এখানে দেওয়া হচ্ছে 2S, আর এখানে উপরে স্কোয়ার আছে। তাহলে এটা কত হয়ে যাবে ভাই, এটা যদি ক্যালকুলেট করি আমরা 3.4 ইন্টু 10^11, এটা হয়ে যাবে তোমার 4S3। তারপর তুমি এখান থেকে S কিভাবে করবা, ফার্স্ট অফ অল তুমি কি করো আগে, এই 3.4 ইন্টু 10^11 যেটা, এটাকে 4 দিয়ে ডিভাইড করো, আর S কিউব আছে না, তো এটাকে বের করার জন্য কিউবিক রুট করে দাও। তাহলে তোমার এখান থেকে S বেরিয়ে আসবে। তাহলে দেখো তোমার এখান থেকে S বেরিয়ে আসবে। S কত, আমরা যদি ক্যালকুলেট করি, দাঁড়াও আমার কাছে ক্যালকুলেটর আছে, কত আসবে এখানে, কিউবিক রুট 3.4 ইন্টু 10^11 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, তোমার এখানে রেজাল্ট আসছে 2.04 ইন্টু 10^4। আচ্ছা, আমি পরামর্শ দিব এই ক্যালকুলেশনগুলো একটু নিজেরাও করিও, কারণ অনেক সময় হয় কি আমার তো ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, প্রসিডিউর ঠিক আছে, ক্যালকুলেশনটা মিস্টেক হইতে পারে, একটু নিজেরাও করিও, হ্যাঁ? আচ্ছা দেখো, এখন S এটা বেরোলো। এখন একটা জিনিস তুমি দেখো, এখানে 4S3 মানে ছিল এটা, আর এটার একক দেওয়া ছিল দেখো মোল কিউব পার লিটার ইনভার্স 3। তো তুমি এটাকে কিউব করছো, কিউবিক রুট করছো, হ্যাঁ, মোল কিউব লিটার ইনভার্স 3 কে তুমি কিউবিক রুট করছো, তাহলে এই S এর একক কি আসবে, মোল পার লিটার আসবে, মোল লিটার ইনভার্স 1। কেন দেখো, কারণ এখানে কিউব ছিল না, তুমি জাস্ট কিউবিক রুট করে দিছো, তাহলে এগুলো কিউব তো চলে যাবে, তাহলে মোল লিটার ইনভার্স 1 থাকবে। কিন্তু তোমার তো বলছে এই দ্রাব্যতাটা গ্রাম পার লিটারে প্রকাশ করো, অর্থাৎ তোমার এখানে দেখো এই যে মোল পার লিটার দেখতো, সেটাকে কোন এককে প্রকাশ করতে বলতেছে, গ্রাম পার লিটারে। কোয়েশ্চনে যে তুমি গ্রাম পার লিটারে কিভাবে যাবা, আচ্ছা দেখো তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এই যে S কে আমরা লিখতে পারি না 2.04 ইন্টু 10^4, এই যে আমরা মোল ডিভাইডেড বাই 1 লিটার কিন্তু লিখতে পারি। এই যে দেখো না, এই এগুলো যে এই ভ্যালুটা দেওয়া আছে মোল ইন্টু লিটার ইনভার্স 1, তো লিটার ইনভার্স 1 কে আমরা জাস্ট নিচে লিখলাম, 1 লিটার লিখলাম, আর এই জিনিসটাকে আমরা জাস্ট উপরে মোল সহ লিখলাম। কেন দেখো, কারণ আমাকে গ্রাম পার লিটারে প্রকাশ করতে হবে, তার নিচে কিন্তু লিটার আছে, অর্থাৎ এটার নিচেও লিটার আছে, অর্থাৎ এই লিটারটাকে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, কারণ নিচে এখানে লিটার আছে। কিন্তু এই যে মোল দেখতেছো, এই মোলটাকে আমার কোন এককে নিতে হবে, গ্রাম এককে নিতে হবে। ওকে, কারণ দেখো এটাকে আমার কোথায় প্রকাশ করতে হবে, গ্রাম পার লিটারে। এখন তুমি মোলকে কিভাবে গ্রাম পার লিটারে নিতে পারো, দেখো আমরা একটা মোল সংখ্যা সূত্র সবাই জানি, N ইকুয়াল টু তোমার হচ্ছে ভাই M/M। এটা তোমরা 9 10-এও পড়ে আসছো বা বিভিন্ন জায়গাতেই পড়ে আসছো। তাহলে এই মোল সংখ্যা N ইকুয়াল টু কি, M/M, যেখানে এই বড় হাতের M দ্বারা বোঝানো হয়তো তোমার আণবিক ভর বা পারমাণবিক ভর, আর এই ছোট হাতের M দ্বারা বোঝানো হয়তো নর্মাল ভর। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই N এর এককটা কি ভাই, N এর একক তোমার হচ্ছে ভাই এই মোল, আর ছোট হাতের M এর এককটা কি, গ্রাম। অর্থাৎ তুমি মোল থেকে গ্রামে কিভাবে যাবা, দেখো তো তোমার তো গ্রাম লাগবে, তাহলে তুমি অ্যাম্বের ছোট হাতের অ্যাম্বের করবা। তুমি কি করবা, এই মোল সংখ্যাকে যদি তুমি তাহলে তুমি যদি ভাই এই পারমাণবিক ভর বা আণবিক ভর এটা এই বড় হাতের এম দিয়ে যদি গুণ করে দাও, তাহলে কিন্তু তুমি ছোট হাতের এম পেয়ে যাবা, আর ছোট হাতের এম এর এককটা কিন্তু তোমার এখানে গ্রাম। অর্থাৎ তোমার যদি ভাই এই মোল থেকে যদি ভাই দেখো, মোল থেকে যদি তুমি গ্রামে যেতে চাও, তাহলে তোমার কি লাগবে, মোল তো তোমার এন, আর গ্রামটা কিসের একক, এই ছোট হাতের এম। তাহলে তোমার তো মোল থেকে গ্রামে যেতে হবে, অর্থাৎ ছোট হাতের এম বের করতে হবে, কারণ ছোট হাতের এম একটা এম এর একটা গ্রাম। তাহলে তুমি জাস্ট কি করবা দেখো তো, তুমি এখানে কি লিখতে পারো, তুমি এখান থেকে M ইকুয়ালস টু N ইন্টু M লিখতে পারো না। দেখো তাহলে N এর একক হচ্ছে মোল, আর এটার একক হচ্ছে আমার গ্রাম। আমার যাইতে হবে কিন্তু ভাই
মোল থেকে গ্রামে, অর্থাৎ কিভাবে যাব, এই মোল সংখ্যাটাকে জাস্ট এটার আণবিক ভর দিয়ে গুণ করে দিব। এখন দেখো এখানে তোমার এই কার লাগতেছে ক্যালসিয়াম ফ্লোরাইডের, তাহলে কার আণবিক ভর বসাবো, ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর বসাবো। ওকে, আচ্ছা, যেহেতু আমার যেটাতে আমি ট্রান্সফার করবো, দেখো এখানে আমার ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা জিজ্ঞেস করছে, এই জন্য আমরা এখানে মোল থেকে গ্রামে নেওয়ার সময় ক্যালসিয়াম ফ্লোরাইডের হচ্ছে আমরা বড় হাতের এম বসাবো। ওকে, চলো আমরা বসাই আসো। তাহলে দেখো এই লাইনের পরে আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু তোমার, তাহলে নিচেরটাকে আমরা আনচেঞ্জ রাখবো, নিচেরটা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ নিচেরটা 1 লিটারে থাকবে, কিন্তু উপরে যে আমরা মোল সংখ্যাটা পাইছি 2.04 ইন্টু 10⁻⁴, এটাকে জাস্ট আমরা বড় হাতের এম দিয়ে মাল্টিপ্লাই করবো বা গুণ করবো। কার বড় হাতের এম, যেহেতু আমাকে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা জিজ্ঞেস করছে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের বড় হাতের এম বসাবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের বড় হাতের এম তুমি কত লিখবা? আমরা সবাই জানি ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, কিন্তু ফ্লোরিনেরটা আমরা অনেকে জানি না। তো যারা জানো না তারা জেনে রাখো, ফ্লোরিনের হয় তোমার হচ্ছে 19। ফ্লোরিনের কত হয় বলো তো ভাই? ফ্লোরিনের হয় তোমার হচ্ছে ভাই 19। ওকে, আচ্ছা, তাহলে জিনিসটা একটু মনে রাখো, জিনিসটা এভাবে যে খেয়াল করে দেখো, এই যে ক্যালসিয়ামের তো 40, ফ্লোরিনের হচ্ছে 19, যেহেতু F2 তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, তো যারা জানো না একটু মুখস্থ রাখিও। ফ্লোরিনের তো যদিও এটা তোমাদের ছিল না 19-এ, তোমাদের ছিল কি কি, কার্বন ছিল, নাইট্রোজেন ছিল, অক্সিজেন ছিল, সোডিয়াম ছিল, ম্যাগনেসিয়াম ছিল, এগুলো ফ্লোরিনেরটা ছিল না। তো একটু মুখস্থ রাখিও, ফ্লোরিন হচ্ছে 19। তাহলে এটাকে আমরা গুণ করবো, গুণ করলে আমরা কি পেয়ে যাবো, এস পেয়ে যাবো। সো চলো আমরা তাহলে দেখে এস কত আসবে। এস যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের এখানে ভ্যালু আসবে। আচ্ছা, একটা জিনিস দেখো, যেই মুহূর্তে তুমি কি করছো, এখানে এই পারমাণবিক আণবিক ভর দিয়ে গুণ করে দিছো, উপরেটার একক কিন্তু এখন কত হয়ে গেছে, উপরেটার একক কিন্তু এখন গ্রাম হয়ে গেছে। লক্ষ্য করছো? দেখো এটা এভাবে থাকলে মোলে আছে, যেই মুহূর্তে তুমি এই বড় হাতের এম দিয়ে গুণ করে দিছো, সেই মুহূর্তে এটার একক কোথায় চলে আসছে, গ্রামে চলে আসছে। ওকে, তাই গ্রাম লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবা, চলো আমরা ক্যালকুলেট যদি করে দেখি, যদিও তুমিও একবার চেক করে দেখিও ভাই, কারণ আসলে আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে তাড়াহুড়ায়। 2 × 19 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 1, তাহলে এখানে আসবে, আমার আসছে রেজাল্ট 0.0159। তাহলে আমি লিখে দিই 0.0159 ইউনিট হবে গ্রাম পার লিটার। সো আমি আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো ভাই। চলো আমি তাহলে বক্স করে দিই, এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমাদের ভাই আনসার। ইজি না ম্যাথগুলো? একদম ইজি, এই টাইপের ম্যাথই আসবে। আর একটা ম্যাথ আছে, জাস্ট পদক্ষেপ পড়বে কি পড়বে না এই ভিত্তিতে আমি এটা করা দিচ্ছি এখন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এটা স্টার মার্ক দাও, কারণ এটা থেকে বেসিক্যালি কোয়েশ্চন তোমাকে দিবে। আচ্ছা, চলো তাহলে আমরা দেখি, এটা দুনিয়ার সোজা একটা ম্যাথ ভাই। চলো তাহলে আমরা আস্তে আস্তে এটা করার চেষ্টা করি। কি কি বলছে আমরা ধাপে ধাপে বুঝবো ভাই, তাড়াহুড়ার কিছু নাই। একবার তুমি বুঝে যাও, পরে থেকে তুমি ইজিলি পারবা, তাড়াতাড়ি করতে পারবা, জাস্ট একবার স্লোলি বুঝে যাও। দেখো তোমার এখানে ফার্স্টে কোয়েশ্চন কি বলছে ভাই, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইডের 100 ml দ্রবণ যোগ করা হয়েছে। তাহলে এখানে দেখো দুটো দ্রবণ আছে, একটা হচ্ছে সিলভার ক্লোরাইডের 100 ml সম্পৃক্ত দ্রবণ, এটার সাথে তুমি কাকে যুক্ত করছো, 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইডের 100 ml দ্রবণকে যুক্ত করছো। কোনো অযোগের অদক্ষেপ তৈরি হবে কিনা সেটা জিজ্ঞেস করছে তোমাকে। আর এখানে সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, আর সিলভার ব্রোমাইডের কেএসপি দেওয়া আছে। চলো এখান থেকে আমরা কিছু জিনিস অ্যানালাইসিস করি। আমি তোমাকে দুটো সেই পানি, এখানে সাপোজ ধরো ভাই এটা আমার একটা পাত্র, ওকে, সিমিলার তোমার এখানে 3টা পাত্র আছে, 3টা পাত্র নিচ্ছি। 3টা পাত্র কেন নিচ্ছি আমি এখনো বুঝাই দিচ্ছি ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি। তো প্রথম পাত্রে আমরা কাকে রাখছি, সিলভার ক্লোরাইডের 100 ml সম্পৃক্ত দ্রবণ। তাহলে প্রথম পাত্রে আমরা রাখছি সিলভার ক্লোরাইডের, আচ্ছা কালো কালার দিয়ে লিখি আমি জিনিসটা, সিলভার ক্লোরাইডের রাখছি হচ্ছে আমরা ফার্স্টে ভাই সিলভার ক্লোরাইডের, দেখো তো কাকে রাখছি, 100 ml সম্পৃক্ত দ্রবণকে আমরা এখানে রাখছি, সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, দেখো এরপরে কি রাখছি আমরা ভাই, এটার সাথে আমরা 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইডের 100 ml দ্রবণ যোগ করা হয়েছে। তাহলে এখানে আরেকটা পাত্রে তোমার কি রাখা আছে, সোডিয়াম ব্রোমাইড, যেই পাত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই পাত্রের ঘনমাত্রা কত ভাই, 0.03 মোলার। তারপর তোমার এখানে আয়তন দেওয়া আছে কতটুকু, ভি দেওয়া আছে তোমার কাছে 100 ml। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো বলছে কি, তাহলে এই সিলভার ক্লোরাইডের 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইডের এই 100 ml দ্রবণ যোগ করা হয়েছে। অর্থাৎ এই দুইটা পাত্রকে তুমি যোগ করতেছো, যোগ করে এটাতে ঢালতেছো। অর্থাৎ তুমি এই দুইটাকে যোগ করে কি করছো বলতো, এখানের মধ্যে ঢালছো। অর্থাৎ এটাকেও ঢালছো, এটাকেও তুমি এখানে ঢালছো। তো ঢালার পরে জিজ্ঞেস করছে এখানে যদি যোগ করো দাও তুমি, তাহলে কোনো যোগের অদক্ষেপ তৈরি হবে কিনা
এটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা অ্যানালাইসিস করতে শিখি আসো আস্তে আস্তে। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, তুমি যখন এখানে এই সিলভার ক্লোরাইডকে এবং সোডিয়াম ব্রোমাইডকে এই পাত্রে যুক্ত করবা, এই পাত্রে কি হবে আগে আমরা সেটা দেখে আসো। তাহলে ফার্স্ট অফ অল আমরা এই পাত্রে কাকে কাকে যুক্ত করছি ভাই? সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ব্রোমাইড। দেখো তাহলে এরা পরস্পর বিক্রিয়া করবে না? তাহলে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইড তোমার পরস্পর বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি হবে ভাই? বিক্রিয়া করে তোমার একটা তৈরি করবে সিলভার ব্রোমাইড আর একটা তৈরি করবে তোমার সোডিয়াম ক্লোরাইড। লক্ষ্য করে দেখো জিনিসটা কি হচ্ছে। তাহলে আমরা যখন এখানে সিলভার ক্লোরাইডটাকে যখন এই পাত্রে যুক্ত করছি, সোডিয়াম ব্রোমাইডটাকে যখন আমরা এই পাত্রে যুক্ত করছি, তখন এই সোডিয়াম ব্রোমাইড আর এই সিলভার ক্লোরাইড পরস্পর বিক্রিয়া করে সিলভার ব্রোমাইড এবং সোডিয়াম ক্লোরাইড এখানে তৈরি করছে। তাহলে এই পাত্রে আছে কি কি? তাহলে এই পাত্রে কিন্তু এই দুটো কিন্তু বিক্রিয়া করে এখানে কি কি তৈরি করে ফেলছে? সিলভার ব্রোমাইড এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলছে। আচ্ছা তাহলে আমরা বোঝার চেষ্টা করি, এই যে সিলভার ক্লোরাইড আর এই সোডিয়াম ব্রোমাইডটা এই পাত্রে যুক্ত করছি আমরা, এই পাত্রে যুক্ত করার ফলে এখানে আমার তৈরি হয়েছে এই যে AgR যুক্ত হয়ে সিলভার ব্রোমাইড, NaRCl যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড এখানে আমার যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা আমাকে কোশ্চেন কি করা হয়েছে যে কোন যৌগের অদক্ষেপ তৈরি হবে কি? তাহলে এই দুইটা যৌগের মধ্যে কোন যৌগের অদক্ষেপ তৈরি হবে কিনা সেটা তোমার জিজ্ঞেস করছে। তাহলে আমরা চলো আরেকবার কোশ্চেনটা অ্যানালাইসিস করি, এবার হয়তো তোমাদের কাছে অনেকের কাছে ইজি হয়ে যাবে। যে এখানে একটা সিলভার ক্লোরাইডের দ্রবণ ছিল, একটা সোডিয়াম ব্রোমাইডের দ্রবণ ছিল, দুইটাকে তুমি নতুন একটা পাত্রে মিশাইছো, মিশানোর পরে কোনো অদক্ষেপ তৈরি হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। দেখো তো মিশানোর পরে তোমার এখানে দুইটা পদার্থ তৈরি হয়েছে, একটা হচ্ছে তোমার এখানে সিলভার ব্রোমাইড, একটা হচ্ছে তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড। তাহলে হয় এর অদক্ষেপ করার চান্স আছে, না হলে এর অদক্ষেপ করার চান্স আছে। কারণ তোমার জিজ্ঞেস করছে যুক্ত করার পরে কোনো অদক্ষেপ তৈরি হবে কিনা, অর্থাৎ হয় এটা অদক্ষেপ হইতে পারে, না হলে এটার অদক্ষেপ তৈরি হইতে পারে। তাহলে তোমার চেক করা লাগবে। তো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, অদক্ষেপ আমরা কিভাবে চেক করি। দেখো অদক্ষেপ আমরা কিভাবে চেক করি, দেখো তো KIP এবং KSP বের করার মাধ্যমে। তাহলে তুমি হচ্ছে যে যদি তোমার KIP যদি KSP থেকে ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে না, যদি KIP KSP সমান হয় তাহলে অদক্ষেপ পড়বে না, যদি KIP যদি KSP থেকে বড় হয়ে যায় তখনই আমার অদক্ষেপ পড়বে। তাহলে অদক্ষেপ চেক করার সিস্টেম হচ্ছে KSP জানা থাকতে হবে আর KIP বের করতে হবে। ওকে, দেন আমরা এই দুটার মধ্যে কম্পেয়ার করে বলতে পারবো অদক্ষেপ তৈরি হবে নাকি হবে না। তাহলে এখানে দেখো যেহেতু এই পাত্রে দুইটা জিনিস তৈরি হয়েছে, তাহলে হয় এটার অদক্ষেপ তৈরি হবে, না হয় এটার অদক্ষেপ তৈরি হবে। কিন্তু কোয়েশ্চনে কিন্তু তোমার ভাই দেখো KSP দেওয়া আছে কার কার? সিলভার ক্লোরাইডের আর হচ্ছে সিলভার ব্রোমাইডের। তাহলে এটার কিন্তু সোডিয়াম ক্লোরাইডের কিন্তু KSP দেওয়া নাই। তাহলে তুমি কি ভাই সোডিয়াম ক্লোরাইড যদি KSP না জানো, তুমি কি সোডিয়াম ক্লোরাইডের ওই যে অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা কম্পেয়ার করতে পারবা? পারবা না। কারণ দেখো কেন পারবা না আমি তোমাকে বুঝাই বলি। এখানে দেখো তোমার অদক্ষেপ পড়ার মানে পড়বে কি পড়বে না এটা চেক করার জন্য KSP তোমার কোশ্চনে দেওয়া থাকতে হবে, দেন তুমি KIP বের করবা, যে দেন তুমি কম্পেয়ার করবা দুইটার মধ্যে। তো এখানে খেয়াল করে দেখো এই কোশ্চেনটাতে তো আমার এখানে সোডিয়াম ক্লোরাইডের KSP বলেই দেয় নাই, কিন্তু সিলভার ব্রোমাইডের আমার এখানে দেখো KSP বলে দেওয়া আছে। অর্থাৎ আমি এই সিলভার ব্রোমাইডের KIP বের করার মাধ্যমে এই KSPর সাথে কম্পেয়ার করতে পারবো, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের তো আমার KSP বলে দেয় নাই। তাহলে এটা আমি KIP বের করে কি হবে? আমি তো কার সাথে কম্পেয়ার করবো? কম্পেয়ার করতে পারবো না। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে তোমার কোশ্চেনে কাজ কমাই দিছে। এটার মানে হচ্ছে তোমার কোশ্চেনে কাজ কমাই দিছে। কি কাজ কমাই দিছে? যেহেতু সোডিয়াম ক্লোরাইডের KSP দেওয়াই নাই, তাহলে কম্পেয়ার করার দরকার নাই, তাহলে আসলে এটার পদক্ষেপ পড়বে না। লজিকটা বুঝো। এই যে এখানে সোডিয়াম ক্লোরাইডের যে KSP কোশ্চেনে বলে দেয় নাই, এটার মানে হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডটা কম্পেয়ার করার দরকার নাই, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের পদক্ষেপ পড়বে না। যদি তোমার এখানে সোডিয়াম ক্লোরাইডের KSP বলে দিত, দেন তোমার সোডিয়াম ক্লোরাইডেরও ওই KIP বের করতে হইতো, সিলভার ব্রোমাইডেরও তোমার এখানে KIP বের করতে হইতো। দেন তুমি দোনোটাকে এটার সাথে এটার কম্পেয়ার করতা, এটার সাথে এটার কম্পেয়ার করতা। কিন্তু এইটারটা যেহেতু বলেই দেয় নাই কোশ্চনে, তাহলে এটাকে কম্পেয়ারই করা লাগবে না, অর্থাৎ এটার পদক্ষেপ পড়বে না, এটা শিওর। তাহলে আমরা এখান থেকে শিওর হয়ে গেলাম সোডিয়াম ক্লোরাইডের পদক্ষেপ পড়বে না। এটা আমরা শিওর হলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, পদক্ষেপ পড়বে না। তাহলে আমার চেক করা লাগবে এখন যে সিলভার ব্রোমাইডের পদক্ষেপ পড়বে কি পড়বে না, এটা আমার এখন চেক করা লাগবে। কিভাবে চেক করব? আচ্ছা, চেক করার জন্য আমি তোমাদেরকে সিস্টেম দেখাচ্ছি, KIP বের করতে হবে বেসিক্যালি। তো চলো আমরা একটা জিনিস দেখি। ফার্স্ট অফ অল দেখো তো এখানে সিলভার ক্লোরাইডের 100 ml ছিল দ্রবণ, এখানে সোডিয়াম ব্রোমাইডের 100 ml দ্রবণ ছিল। তাহলে দুইটাকে তুমি এখানে এই দুইটাকে তুমি এখানে মিশাইছো কিন্তু। তাহলে আমাকে বলতে পারবা এখানে যে দ্রবণটা তৈরি হবে এই দ্রবণের আয়তন কত হবে? এই দ্রবণের আয়তন কিন্তু তোমার 200 ml হবে। জিনিসটা বুঝো, এইটা 100 ml ছিল, এটাও 100 ml ছিল, দোনোটারে তুমি এখানে মিশাইছো, তাহলে মোট আয়তন এখন কত হয়ে যাবে দ্রবণের? 200 ml হবে। এটা তো ভাই খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, তাহলে চলো আমরা এখান থেকে বের করি। এবার আমাকে কি বের করতে হবে?
আমার কিন্তু বের করতে হবে যে এই পাত্রটাতে, এই পাত্রে সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে কিনা, সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে কিনা বের করা লাগবে। ওকে, আমার কাজ হবে এটা, যে সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে কিনা বের করা লাগবে। এখন এটা তুমি জিনিস দেখো তো, তার মানে সিলভার ব্রোমাইডের তো অলরেডি তোমার কেএসপি দেওয়া আছে, তাহলে তোমার সিলভার ব্রোমাইডের কেআইপি বের করা লাগবে। তো কেআইপি বের করার জন্য তুমি সিলভার ব্রোমাইডকে তাহলে আগে ভেঙে লিখো। সেটা ভেঙে তুমি কি লিখতে পারো এখানে দেখো তো, যে সিলভার ব্রোমাইডটাকে তুমি যদি ভেঙে লিখো এখানে, তাহলে দেখো এটা কিসে কনভার্ট হবে। এই যে সিলভার ব্রোমাইডটা দেখতেছো, এটা কনভার্ট হবে তোমার সিলভার আয়ন এবং ব্রোমিন আয়নে। তাহলে এই সিলভার ব্রোমাইডে তোমার কেআইপি বের করতে হবে, তাহলে কেআইপি ফর্মুলা কি হবে? কেআইপি ফর্মুলা হবে ভাই ওই যে আয়নগুলার সক্রিয় ভরের গুণফল, কিন্তু এদের তো সবগুলার মোল সংখ্যা 1, তাহলে পাওয়ার 1ই বসবে। আচ্ছা, এটা হয়েছে। তো এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে তোমার ব্রোমিন আয়নের ঘনমাত্রা। তাহলে তোমার বের করতে হবে কিন্তু এই কেআইপিটাই বের করতে হবে। তাহলে কেআইপি বের করার জন্য তোমার কি কি লাগবে? সিলভার আয়নের ঘনমাত্রা লাগবে এবং ব্রোমিন আয়নের ঘনমাত্রা লাগবে। আচ্ছা, এখানে একটা জিনিস সবচেয়ে লক্ষ্য করো জিনিসটা, আমি চলো এই পাত্রগুলোর একটু নাম দিই। এটা চলো 1 নাম্বার পাত্র, এটা হচ্ছে আমার 2 নাম্বার পাত্র, এটা হচ্ছে আমার ভাই 3 নাম্বার পাত্র। তাহলে লজিকটা বুঝো। তাহলে আমি এটাকে একটু, হ্যাঁ এটা হচ্ছে আমার 3 নাম্বার পাত্র। এখন জিনিসটা বুঝো, তুমি কোন পাত্রে অদক্ষেপ পড়তেছে কিনা পড়তেছে চেক করতেছো? 3 নাম্বার পাত্রে। তাহলে এই যে দেখো কেআইপি যেগুলো তুমি যে সিলভার আয়ন এবং ব্রোমিন আয়নের ঘনমাত্রা, ব্রোমাইড আয়নের ঘনমাত্রা এখানে তুমি লিখছো, তাহলে তুমি কিন্তু চেক করতেছো যে 3 নাম্বার পাত্রে তোমার অদক্ষেপ পড়বে কিনা। তাহলে এই যে সিলভার আয়ন এবং ব্রোমাইড আয়নের ঘনমাত্রা, এটা কিন্তু 3 নাম্বার পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা কত, 3 নাম্বার পাত্রে ব্রোমাইড আয়নের ঘনমাত্রা কত হিসাব করবা যায়। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। এখানে দেখো জিনিসটা হচ্ছে ভাই, তুমি এই যে কি চেক করতেছো, 3 নাম্বার পাত্রে সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে কি পড়বে না। তাহলে তখন তুমি এখানে সিলভার আয়নের ঘনমাত্রা বের করছো, ব্রোমিন আয়নের আয়নে ভাগ করছো, দেন এদের ঘনমাত্রা দিয়ে তুমি গুণ করতেছো। কিন্তু এই ঘনমাত্রাগুলো কিন্তু দেখো, এই সিলভারের ঘনমাত্রা কিন্তু প্রথম পাত্রেরটা না, ব্রোমিনের ঘনমাত্রা কিন্তু দ্বিতীয় পাত্রেরটা না। যেহেতু তুমি 3 নাম্বার পাত্রে এদের অদক্ষেপ পড়বে কিনা চেক করতেছো, তাহলে 3 নাম্বার পাত্রে তুমি কেআইপি বের করতেছো। অর্থাৎ এরা এবং এর যে ঘনমাত্রা, এগুলো কিন্তু 3 নাম্বার পাত্রের ঘনমাত্রা। তাহলে এটা কিন্তু 3 নং পাত্রের সিলভার আয়নের ঘনমাত্রা। আবার এটাও কিন্তু তোমার দেখো ব্রোমিন আয়ন যেটা দেখতেছো, এটাও কিন্তু তোমার 3 নং পাত্রের সিলভার আয়নের, সরি ব্রোমিন আয়নের ঘনমাত্রা। দেখো এই ছোট ছোট মিস্টেক গুলো আমরা করি, আমরা পরীক্ষায় কি করি আমি তোমাকে বলি, আগে লিখে দিই, আমি তাও তোমাকে বলতেছি। পরীক্ষায় আমরা কি করি, আমরা এতটুকু পর্যন্ত ঠিকই লিখি, লিখার পরে সিলভার আয়নের ঘনমাত্রা বসাই প্রথম পাত্রের, ব্রোমিন আয়নের ঘনমাত্রা বসাই দ্বিতীয় পাত্রের। কেন ভাই, তুমি তো বের করতেছো 3 নাম্বার পাত্রে ভাই, 3 নাম্বার পাত্রের তাহলে তোমাকে হচ্ছে এইগুলার ঘনমাত্রা বের করতে হবে। ওকে, 1 নাম্বার পাত্রেটা না, কারণ তুমি অদক্ষেপ চেক করতেছো 3 নাম্বার পাত্রে উৎপন্ন হবে কিনা। তাহলে এই যে তুমি কেআইপি লেখার পরে সিলভার আয়নের ঘনমাত্রা আর ব্রোমিন আয়নের ঘনমাত্রা লিখলা, এই যে এই ব্রোমিন আয়নের ঘনমাত্রা সিলভার আয়নের ঘনমাত্রা, এগুলো কিন্তু 3 নাম্বার পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা কত, তারপর তোমার 3 নাম্বার পাত্রে ব্রোমিন আয়নের ঘনমাত্রা কত তাকে নির্দেশ করতেছে। ওকে, তাহলে এখন আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে এখন আমার বের করা লাগবে এই 3 নাম্বার পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে আর 3 নাম্বার পাত্রে ব্রোমিন আয়নের ঘনমাত্রা কত হবে। তাহলে চলো আমরা ফার্স্টে কি বের করি, 3 নং পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে। আচ্ছা, এটা বের করার জন্য আমার কি কি জানা থাকা লাগবে আমি তোমাকে একটু করে বলি। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এটা বের করার জন্য দেখো তো ঘনমাত্রা সূত্র আমরা কি জানি, আমরা সবাই আগেই পড়ে আসছি যদিও। ঘনমাত্রা সূত্র এস যেগুলো তোমার ছিল হচ্ছে ভাই এন বাই ভি। তাহলে এস যেগুলো কি ছিল, ঘনমাত্রা সূত্র এন বাই ভি। চলো এটাকে আমি বক্স করে দিই, কারণ এই সূত্রটা আমাদের বেশ লাগবে আর কি। হ্যাঁ, তাহলে ঘনমাত্রা সূত্র হচ্ছে আমরা সবাই জানি এস যেগুলো তোমার এন বাই ভি। আচ্ছা, তাহলে দেখো 3 নাম্বার পাত্রে তোমার হচ্ছে ভাই সিলভার আয়নের ঘনমাত্রা তাহলে কত হবে, সিলভার আয়নের মোল সংখ্যা 3 নাম্বার পাত্রে ডিভাইডেড বাই সিলভার আয়নের আয়তন 3 নাম্বার পাত্রে। তো 3 নাম্বার পাত্রে তো আয়তন অলরেডি তুমি 200 ml জানো, আয়তন কিন্তু অলরেডি তুমি 200 ml জানো। তাহলে তুমি যদি সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে চাও, তোমার তাহলে কি বের করা লাগবে, 3 নাম্বার পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যা কত সেটা বের করা লাগবে। আবার তুমি যদি সেম ভাবে যদি 3 নাম্বার পাত্রে যদি তুমি ব্রোমিন আয়নের তুমি যদি ঘনমাত্রা বের করতে চাও, তাহলে অলরেডি তো 3 নাম্বার পাত্রে তুমি আয়তন জানো, তাহলে 3 নাম্বার পাত্রে তোমাকে জাস্ট বের করা লাগবে এই ব্রোমিন আয়নের মোল সংখ্যা কত। লজিকটা বুঝছি আমরা, আশা করি এতটুকু বুঝছি। এবার দেখো একটা জিনিস, এই যে সিলভার আয়নটা কোত্থেকে আসতেছে ভাই, 1 নাম্বার পাত্র থেকে।
তাহলে 1 নাম্বার পাত্রে যে সিলভার আয়নের মোল সংখ্যা থাকবে সেম মোল সংখ্যা কিন্তু তোমার এখানে 3 নাম্বার পাত্রেও থাকবে। আবার এই তোমার 2 নাম্বার পাত্রে যে ব্রোমিন আয়নের মোল সংখ্যা থাকবে সেম মোল সংখ্যা কিন্তু এখানেও থাকবে। কেন দেখো আমি তোমারে বলি এখানে কেন, যে দেখো আমি এখানে বলতেছি এই 1 নাম্বার পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যাটা 3 নাম্বার পাত্রে থাকবে, কেন বলতেছি দেখো, তুমি কিন্তু বাইরে থেকে কোনো সিলভার আয়ন বা সোডিয়াম বা ব্রোমিন আয়ন যুক্ত করো নাই, তুমি কিন্তু নতুন ভাবে বাইরে থেকে কোনো কি যুক্ত করো নাই, সিলভার আয়ন বা ব্রোমিন আয়নটা যুক্ত করো নাই। তাহলে এই সিলভার আয়নটা আসছে থেকে 1 নাম্বার পাত্র থেকে, তাহলে 1 নাম্বার পাত্রে যে সিলভার আয়নের মোল সংখ্যা হবে সেটা কিন্তু তুমি এখানে যুক্ত করে দিছো, তাহলে সেটাই তো হবে 3 নাম্বার পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যা, কারণ বাইরে থেকে তুমি কিছু যুক্ত করো নাই। আবার 2 নাম্বার পাত্রে যে ব্রোমিনের মোল সংখ্যা সেটাই কিন্তু তোমার হচ্ছে ভাই 3 নাম্বার পাত্র ব্রোমিনের মোল সংখ্যা সমান হবে, কারণ দেখো তাহলে এই ব্রোমিনটা আসছে থেকে 2 নাম্বার থেকে, তাহলে 2 নাম্বারের মোল সংখ্যাটা তো সরাসরি এখানে যুক্ত হয়েছে, তাই না? তাহলে আমার যে ফার্স্ট কাজটা হবে এখন সেটা হচ্ছে ভাই 1 নাম্বার পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যা কত সেটা বের করা, কারণ 1 নাম্বার পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যা আর 3 নাম্বার পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যা সেম হবে, কারণ তুমি এটাকে সরাসরি যুক্ত করছো। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন আসতে পারে তোমার, ভাই তাহলে ঘনমাত্রাটা সেম হচ্ছে না কেন? কারণ দেখো 1 নম্বর পাত্রের আয়তন হচ্ছে 100 ml, এই পাত্রের আয়তন হচ্ছে 200 ml, মোল সংখ্যা সেম আছে ঠিক আছে, কিন্তু আয়তন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য তোমার ঘনমাত্রাটা সেম থাকতেছে না। এই জন্য ঘনমাত্রা বসানোর জন্য খুব সতর্ক থাকতে হবে। 3 নং পাত্রের ঘনমাত্রা আমরা বসাবো। ওকে, আমরা আশা করি পয়েন্টগুলো বুঝতে পারতেছি। একটু ভাই প্রথমটা একটু জটিল অঙ্ক, এই ধরনের সেম টাইপের একটা অঙ্ক আমি নেক্সট দিনও করে দিব, কিন্তু একবার যদি তুমি ম্যাথটা ভালো করে বুঝে যাও না ভাই, তোমার আর কোনো প্রবলেম হবে না, নেক্সট ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে। চলো তাহলে আমরা বের করি আসো। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি বের করবো? ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন 1 নং পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয়, এটা করব আমরা এখন, ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, তাহলে চলো আমরা বের করার চেষ্টা করি, আসো। ফার্স্ট অফ অল দেখো তো ভাই 1 নং পাত্রে তোমার কি দেওয়া আছে, সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। তো যেহেতু সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, তাহলে কিন্তু আমরা এই সিলভার ক্লোরাইডের কেএসপি সূত্রটা আমরা ইউজ করতে পারবো। কেন? কারণ এখানে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তোমার এখানে বলাই আছে। তো দেখো তো 1 নম্বর পাত্রে তোমার এখানে সিলভার ক্লোরাইড আছে, তো তাহলে সিলভার ক্লোরাইডটা ভেঙে কি হবে, সিলভার ক্লোরাইডটা ভেঙে তোমার এখানে সিলভার আয়ন আর ক্লোরিন আয়ন তৈরি করবে। তাহলে এটা যদি অ্যাস হয়, এটাও অ্যাস হবে, এটাও অ্যাস হবে। দেখো এই খেয়াল করে দেখো কেন আমরা 1 নং পাত্রের এখানে এইটা কেএসপি সূত্রটা ইউজ করতে পারবো, কেএসপি অফ সিলভার ক্লোরাইড, কারণ 1 নম্বর পাত্র যেটা সেটা ছিল সম্পৃক্ত দ্রবণের, তো সম্পৃক্ত দ্রবণে কেএসপি কে তুমি ইউজ করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো তো এটার জন্য যদি আমরা কেএসপি সূত্র বের করতে চাইতাম, তাহলে আমরা কেএসপি গুলো কি লিখতাম ভাই, সিলভার আয়নের ঘনমাত্রা প্লাস ক্লোরিন আয়নের ঘনমাত্রা। এগুলো কিন্তু সব আমরা কোথায় হিসাব করতেছি, 1 নম্বর পাত্রে হিসাব করতেছি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এখান থেকে বের করে ফেলি। এখান থেকে ইজিলি আমরা দেখো তো একটা জিনিস, এই তোমার কেএসপি দেওয়া কত, কেএসপি কোশ্চেনে কত দেওয়া আছে ভাই, কেএসপি দিয়েছে সিলভার ক্লোরাইডের দেখো 10 * 10, 1 * 10 * 10, আর সিলভার আয়নের আমার এস ঘনমাত্রা এস ধরছি, ক্লোরিনেরটা এখানে এস আসছে, তাহলে এখানে হচ্ছে আমার এস স্কোয়ার ইকুয়াল টু আসছে 10 * 10। তাহলে এখানে দেখো আমার তাহলে এস কত আসবে ভাই, যদি আমরা রুট করে দিই, আমি বারবার বলতেছি ভাই ক্যালকুলেশনগুলো তোমরা একটু করিও, আমার মিস্টেক হইতে পারে ভাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এটা হবে তোমার 10 * 5 হবে, আর এটা দেখো কি আসবে ভাই, মোল পার লিটার। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার কি লাগতেছিল, 1 নম্বর পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যা লাগতেছিল না, তাহলে 1 নম্বর পাত্রে দেখো তো সিলভার আয়নের ঘনমাত্রা কত, 10 * 5। তাহলে আমরা লিখতে পারি 1 নং পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা এস ইকুয়ালস টু কত তোমার 10 * 5, কারণ দেখো না এখানে সিলভার আয়নের ঘনমাত্রা কত ছিল, এস ছিল, এটা এসই আসছে এখানে 10 * 5। আচ্ছা, 10 * 5 মোল পার লিটার। তাহলে লজিক দেখো আমরা এরপরে কি জানি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু N/V। তাহলে তুমি যদি এখানে সিলভার আয়নের লিখো, ঘনমাত্রা লিখো, তাহলে তোমার এখানে আসবে N অফ সিলভার আয়ন ডিভাইডেড বাই ভলিউম অফ সিলভার আয়ন, মানে ওই পাত্রের ভলিউম। দেখো তো 1 নম্বর পাত্রের ভলিউম কত ছিল, 1 নম্বর পাত্রের ভলিউম ছিল 100 ml। তাহলে আমরা যখন এই সূত্রটা লিখি তখন কিন্তু ভলিউমটা লিটার এককে হয়, তাহলে 100 ml কে আমরা লিখতে পারি 0.1 লিটার। তাহলে দেখো তো এখানে সিলভার আয়নের মোল সংখ্যা কত আসবে, তোমার এখানে এস দেওয়া আছে অলরেডি, এস আমরা বের করছি 10 * 5, আর এটা হচ্ছে 0.1 দিয়ে গুণ হচ্ছে, তার মানে এখানে দেখো এন অফ সিলভার তোমার এখানে আসবে 10 * 6 মোল। ওকে,
তাহলে এখানে আমার এই যে দেখো, এটাকে আমি জাস্ট এটাকে এটা দিয়ে গুণ করে দিছি। আমার তো এন অফ সিলভার লাগবে না, এটাকে জাস্ট এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে এটা দাও অলরেডি আমি বের করছি tan ইনভার্স 5। tan ইনভার্স 5 কে আমি জাস্ট 0.1 দিয়ে গুণ করছি, আমার তাহলে আসছে tan ইনভার্স 6 মোল। আচ্ছা, তার মানে দেখো তো আমি অলরেডি কি পেয়ে গেছি, এই যে 1 নম্বর পাত্রে সিলভার আয়নের মোল সংখ্যা কত সেটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা চাইলে ইজিলি 3 নং পাত্রে, সুতরাং 3 নং পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো, n বাই ভি, রাইট, n বাই ভি। তাহলে দেখো তো 1 নম্বর পাত্রে যে n সেটা কিন্তু 3 নম্বর পাত্র সিলভার আয়নের n সেমই হবে। কারণ দেখো না কেন, কারণ সরাসরি এটাকে যুক্ত করতেছো, বাইরে থেকে তার এক্সট্রা কিছু যুক্ত করো নাই। তাহলে এখানে যা থাকবে তাই তো তুমি এখানে ঢেলে দিছো, তাহলে সেটারও মোল সংখ্যা সেম হবে। তাহলে দেখো 3 নম্বর পাত্রে কিন্তু মোল সংখ্যা tan ইনভার্স 6ই হবে। আর 3 নম্বর পাত্রের আয়তন কত ভাই, 3 নম্বর পাত্রের আয়তন যেহেতু দুইটা মিশ্রণকে মিশাইছো, 3 নম্বর পাত্রের আয়তন কিন্তু তোমার দেখো 200 ml, অর্থাৎ এটাকে লিটারে লিখতে হবে, তাহলে তুমি লিখবো 0.2। তাহলে দেখো সিলভার আয়নে তোমার এখানে ঘনমাত্রা কত আসবে, এখানে আসবে তোমার tan ইনভার্স 6 ডিভাইডেড বাই 0.2, অর্থাৎ এটা আসছে 5 ইন্টু tan ইনভার্স 6। অর্থাৎ 3 নম্বর পাত্রে কিন্তু তোমার ভাই এই সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে 5 ইন্টু tan ইনভার্স 6 মোল। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট তাহলে তুমি কি বের করবা ভাই, 2 নং পাত্রে তোমার ব্রোমিন আয়নের মোল সংখ্যা নির্ণয়। আচ্ছা, তাহলে দেখো 2 নম্বর পাত্রে কি কি দেওয়া আছে দেখো। 2 নম্বর পাত্র হচ্ছে যে দেওয়া আছে কি কি দেখো। 2 নম্বর পাত্র দিকে যদি আমরা একটু তাকাই, সোডিয়াম ব্রোমাইড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে সোডিয়াম ব্রোমাইডের এস দেওয়া আছে 0.03 মোলার, ভি দেওয়া আছে 100 ml। তাহলে 2 নম্বর পাত্রে আমার এই সোডিয়াম ব্রোমাইডের এখানে দেখো কি কি দেওয়া আছে, এস দেওয়া আছে এবং ভি দেওয়া আছে। এস কত দিছে 0.03 মোলার, তাহলে এস অফ সোডিয়াম ব্রোমাইড দেওয়া আছে 0.03 মোলার। আর আরেকটা কি দিছে এখানে, এই আয়তন দিছে 100 ml। তাহলে ভি অফ সোডিয়াম ব্রোমাইড ইকুয়ালস টু 100 ml, অর্থাৎ লিটারে নিয়ে গেলে 0.1 লিটার। তাহলে তুমি যদি এস ইজ ইকুয়াল টু এন বাই ভি ইউজ করো, তাহলে এন ইকুয়ালস টু হচ্ছে ভাই এস ইন্টু ভি। তাহলে দেখো এস আমি জানি হচ্ছে সোডিয়াম ব্রোমাইডের, ভিও আমি জানি হচ্ছে সোডিয়াম ব্রোমাইডের। তাহলে এখান থেকে আমরা যে এনটা পাবো সেটা কিন্তু সোডিয়াম ব্রোমাইডের এন পাবো, ইকুয়ালস টু আসবে এস অফ সোডিয়াম ব্রোমাইড ইকুয়ালস টু ভি অফ সোডিয়াম ব্রোমাইড। আর এখানে কত আসবে দেখো ভাই, এন অফ সোডিয়াম ব্রোমাইড ইকুয়ালস টু এস অফ সোডিয়াম ব্রোমাইড হচ্ছে 0.03 আর ভি অফ সোডিয়াম ব্রোমাইড হচ্ছে তোমার এখানে 0.1। ক্যালকুলেট করে দেখো 0.003 আসবে, এত মোল আসছে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো ভাই আমার তো লাগবে যে ব্রোমিন আয়নের মোল সংখ্যা, এটা তো আসছে ব্রোমাইড আয়ন, সোডিয়াম ব্রোমাইডের আসছে, আমার তো লাগবে শুধু ব্রোমাইডের। দেখো তো সোডিয়াম ব্রোমাইডটা যখন ভাঙে তখন সে তৈরি করে সোডিয়াম আয়ন এবং ব্রোমিন আয়ন। তাহলে লক্ষ্য করে দেখো এটার মোল সংখ্যা 1, এটার মোল সংখ্যা কিন্তু 1, অর্থাৎ এটার যে মোল সংখ্যা হবে সেই মোল সংখ্যা এটারও হবে। অর্থাৎ এখানে যদি তুমি সোডিয়াম ব্রোমাইডের মোল সংখ্যা এটা বের করছো, এটা আসলে অ্যাকচুয়ালি ব্রোমাইড আয়নের মোল সংখ্যাও ঠিক তাই হবে। তাহলে এখন আমার মেইন কাজটা কি হবে, এই যে আমার ব্রোমাইড আয়নের ঘনমাত্রা বের করতে হবে 3 নম্বর পাত্রে। তাহলে আমরা লিখবো এখন, সুতরাং 3 নং পাত্রে এই যদি ব্রোমাইড আয়নের ঘনমাত্রা বের করতে চাই তাহলে আসবে কত দেখো তো, এখানে আমার এস ইকুয়াল টু এন বাই ভি না, তো এন তো আমি বের করে ফেলছি, এন কত আসছে 0.003 আর ভি হচ্ছে 200 ml ছিল, তাহলে 0.2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে চলো দেখি ভাই, 003 ডিভাইডেড বাই 0.2, তাহলে এখানে তোমার আসছে 0.015, তোমার এখানে হচ্ছে আসছে একক হবে মোল পার লিটার। তাহলে আমরা কিন্তু এখন এখানে ভাই ইজিলি কেআইপিটা বের করতে পারবো। কেন দেখো অলরেডি আমরা তাহলে এখন সিলভার আয়নের ঘনমাত্রাও জেনে গেছি, ব্রোমিড আয়নের ঘনমাত্রাও জেনে গেছি। তাহলে চলো আমরা এখন লিখে দিই কেআইপিটা কত আসবে নেক্সট পৃষ্ঠায়। তাহলে আমরা চলো এখন দেখি কেআইপি অফ সিলভার ব্রোমাইড ইকুয়াল টু আমার ছিল সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ব্রোমিন আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো অলরেডি আমরা সিলভার আয়নের ঘনমাত্রা কত বের করছি, এই যে দেখো এখানে আমার আসছিল 5 ইন্টু tan ইনভার্স 6 মোল, 3 নাম্বার পাত্রের হিসাব। তাহলে এখানে আমরা বসাবো তোমার 5 ইন্টু tan ইনভার্স 6, আর ব্রোমিন আয়নের ঘনমাত্রা কত বের করছি এখানে আমরা 0.015। তাহলে চলো আমরা এখানে বসাই দিই
0.015। তাহলে যদি ক্যালকুলেট করে দেখো কেআইপি চলে আসবে তোমার এখানে। আমরা যদি গুণ করি 10^6, তাহলে এখানে আসছে আমার 7.5 ইন্টু 10^8 মোল। দেখো এখানে কি হবে, একক, মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 হবে, তাই না ভাই? এইবার দেখো তোমার কোয়েশ্চনে কি দেওয়া আছে। আচ্ছা একক ছাড়া যদি কোয়েশ্চনে একক দেয় না, তাহলে একটা দেওয়ার দরকার নেই, জাস্ট ভ্যালু নিয়ে আমরা চিন্তা করি। হ্যাঁ মোল স্কোয়ার বা লিটার হবে, এটা ঠিক আছে, একক লিটার ইনভার্স 2 হবে। কিন্তু দেখো আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিসটা কি, কেআইপির ভ্যালু। দেখো আমার এখানে কেআইপি আসছে তোমার হচ্ছে এত, কিন্তু কোয়েশ্চন আমার দেখো তো কেএসপি দিছে কত। কেএসপি দেওয়া আছে দেখো 5 × 10^13। ওকে, তাহলে এখানে দেখো আমার কোয়েশ্চনে কেএসপি অফ সোডিয়াম ব্রোমাইড দিছে কত, সিলভার ব্রোমাইড দিছে কত, 5 × 10^13। তাহলে আমরা এখানে লিখবো কেএসপি অফ সিলভার ব্রোমাইড ইকুয়ালস টু 5 × 10^13। আমাকে তোমরা একটু করে বলো কে বড় কে ছোট এখানে। দেখো একটা হচ্ছে 10^8 আর একটা হচ্ছে তোমার 10^13। নিশ্চয়ই 10^13 ছোট ভাই, তাহলে 10^8 হচ্ছে বড়। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমার এখানে কেআইপি অফ সিলভার ব্রোমাইড ইজ গ্রেটার দেন কেএসপি অফ সিলভার ব্রোমাইড। তাহলে আমরা কি বলবো, অর্থাৎ সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে। কারণ দেখো না কেআইপি তো বড় আসছে, কেআইপি ভ্যালুটা বড় আসছে না, একক নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি ভ্যালু দেখো, ভ্যালুটা ইম্পর্টেন্ট। এখানে এর ভ্যালুটা অবশ্যই 10^8, 10^8 অবশ্যই 10^13 থেকে মিনিমাম 5 টাইমস বেশি। সো তোমার এখানে ভ্যালুটা বড় আসছে। তাহলে আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট ছিল ভাই, তো এটা একটু ইয়া করে করবে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই এটা তো বুয়েটে আসছে, তো বুয়েটে তো আমার তো 3 পৃষ্ঠা দিবে না আমারে, আমরা তো 3 পৃষ্ঠা লাগছে। আচ্ছা প্রথম কথা আমার ল্যাপটপের স্ক্রিন ছোট ভাই, মানে ল্যাপটপের স্ক্রিনে যে একটু লেখাগুলো বড় বড় আসে। 2 নম্বর কথা, তোমার তো এই পাত্রটা তো তুমি আঁকবা না, তোমাকে জাস্ট আমি বোঝানোর জন্য পাত্র এঁকে দেখাইছি। হ্যাঁ তারপরে তুমি এই যে এত বড় বড় লেখা এগুলো তো তুমি লিখবা না, এই যে জিনিসগুলো আজ এর আমি অনেক কিছু লিখছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য। দেখো তোমার এগুলোতে এগুলো ক্যালকুলেশন করার দরকার নেই, অনেক কিছু তুমি এখানে বাদ দিতে পারবা। সো এটা ইজিলি তুমি, হ্যাঁ একটু একটু জায়গা আসলে কষ্ট হবে, কিন্তু তুমি ওই জায়গার মধ্যে করতে পারবা। তো আর এই অঙ্কগুলোর জন্য কোনো শর্টকাট নেই ভাই, ফুল এরভাবে লং প্রসিডিউরে করতে হবে। আমি সেম টাইপের একটা ম্যাথ নেক্সট লেকচারেও করে দিব। আচ্ছা তাহলে চলো আমরা এরপর আরেকটা ম্যাথে যাই ভাই। দেখো এখানে আমার আরেকটা ম্যাথ কি বলছে, এবার বাকি ম্যাথগুলো আসলে ইজি, বাকি ম্যাথগুলো তুমি নিজেই পারবা। তারপরে চলো আমি তোমাকে দেখাই দিই। আমাকে এখানে বলছে দেখো কি, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার লেড আয়োডাইড দ্রবণ হতে এত মোল তুমি লেড আয়োডাইড পাইছো, তাহলে কেএসপি কত হবে। তাহলে দেখো লেড আয়োডাইড যেটা, এটা যদি ভাঙে তাহলে কি তৈরি হবে ভাই, লেড 2+ আর 2I-। আজকের লেকচারটা অনেক ইম্পর্টেন্ট ভাই, এটা থেকে আসলে ম্যাথ আসে, আগের অঙ্কটা তো বেশ কয়েকবার আসে পরীক্ষায়, 2I-। আচ্ছা তো এরপরে দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এটার যদি এস হয় তাহলে এটাও এস হবে, এটা 2s হবে। আচ্ছা ফার্স্ট অফ অল আমার এখানে কি ইনফরমেশন দিছে, লেড আয়োডাইডের আয়তন দেওয়া আছে 1 লিটার, তাহলে আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে লেড আয়োডাইড যেটা, এটার ভি দেওয়া আছে তোমার কাছে 1 লিটার। তারপর আরেকটা কি ইনফরমেশন দিছে, এই যে এটার লেড আয়োডাইডের এন দেওয়া আছে 1.2 ইন্টু 10^3 মোল। তাহলে আমাকে বলো লেড আয়োডাইডের ঘনমাত্রা অর্থাৎ এস কত হবে। আমরা এস মানে জানি n/v, এন তো এখানে হচ্ছে 1.2 ইন্টু 10^3, আর ভিটা কিন্তু লিটার এককে হবে, আর এটা দেওয়া আছে 1 লিটারই দেওয়া আছে, 1 দেওয়া আছে। অর্থাৎ আমার এখানে কিন্তু তাহলে ভাই এস ইকুয়াল টু আসবে তোমার 1.2 ইন্টু 10^3 আসবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে আমার যদি এবার আমাকে বের করতে বলছে কেএসপি কত, তাহলে কেএসপি ফর্মুলা তুমি কি লিখবা, কেএসপি ফর্মুলা তুমি জানো, এখান থেকে লেড 2+, আর এখানে হচ্ছে আয়োডিন মাইনাস, আর এটার উপরে পাওয়ার চলে যাবে 2, যেহেতু মোল সংখ্যা 2 আছে এখানে। আচ্ছা তাহলে এরপর এখানে দেখো কত আসবে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে তোমার কাছে 2s স্কোয়ার আছে, তাহলে এখানে হয়ে যাবে 4s³। তাহলে ভাই সিম্পল, জাস্ট এস এর জায়গায় এখানে বসাই দিবা 1.2 ইন্টু 10^3 হোল কিউব। তাহলে চলো দেখি আমরা আনসার কত আসবে এখানে, 4 ইন্টু 1.2 ইন্টু 10^3 আর হোল কিউব। তাহলে আসছে হচ্ছে 6.912। একটু কষ্ট করে নিজেরাও চেক করে দেখবা, 10^9। আর একক কি হবে ভাই, একক হবে তোমার এখানে মোল কিউব লিটার ইনভার্স 3। তাহলে এটাই হচ্ছে আমার কেএসপি।
So, আশা করতেছি ভাই ম্যাথটা বুঝতে পারছো ভাই। ওকে, তাহলে তো আমি এটাকে বক্স করে দিই, এটা হচ্ছে আমার এখানে আনসার। এই জিনিসটা অনেক মজার জিনিস, ক্যাপ ক্যাপ, এই বিশেষ করে অদক্ষেপের অঙ্কগুলা এটা একবার যদি বুঝতে পারো, আমি রিকমেন্ড করবো যদি কেউ অঙ্কটা না বুঝো ভাই কষ্ট করে আর দুই একবার দেখো, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা নেক্সটে যাই ভাই। সো আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে আজকে লেকচারটা এখানেই শেষ হচ্ছে ভাই। তো আমরা হচ্ছে আগামী লেকচারও বেশ কিছু অঙ্ক ম্যাথ করব, অদক্ষেপের মতো আরেকটা ম্যাথ করব, সেম টাইপের ম্যাথ, এবং আমি তোমাকে কিছু ভিন্ন ট্রিকি ম্যাথ দেখাবো, যেগুলো আসলে তোমার হচ্ছে যে ভাই মানে বেশ সচরাচর অনেক জায়গাতে আসে, সেগুলো অনেক তোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে যদি তুমি আজকে ভিডিওটা ভাই পড়ো যদি বুঝো, তাহলে ভিডিওতে লাইক করতে পারো ভাই, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভাই, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো ভাই। তাহলে ভাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।